সমাধান করি শুনেন। প্রথম হইল ইয়া দেখেন, প্রথম হইল সহগ দিবেন না। এটা এটা তো রেফারেন্স পাইছেন আপনারা, বুঝেন নাই যে আপনারা যে সহগ দিবেন না এটা রেফারেন্স পাইছেন কিনা? আমরা মনে হয় কালকে পরশু একটা ফ্রি কোর্সের বই দিব। আপনারা ঢাকার আশেপাশে কে আছেন যার সাথে দেখা দেখা সাক্ষাৎ হয় নাই? বুঝছি, এমন কেউ কি আছেন নাকি? কয়টার দিকে করবেন স্যার? এটা ওই সন্ধ্যা 7:30 থেকে 9:30 করবো। ও 7:30 থেকে 9:30। হুম। ইনশাল্লাহ জয়েন করবো স্যার। না, এটা হয়েছে কি, এইভাবে করবো আর কি, 100% ফ্রি। শুধু ইয়ার রাখবো, 100 টাকা করে সিকিউরিটি মানি নিব। হ্যাঁ, ক্লাস যেদিন শেষ হয়ে যাবে না, ওই দিন ওই 100 টাকা ব্যাক দিয়ে দিব। এটা কেন করবো? সেটা তো কারণ এটা কি ফিজিক্যালি তো না স্যার? ফিজিক্যাল। কারণটা কি, ওকে দেখা গেল যে অনেকে শখ করে নাম দিবে, আবার অনেকের হাতে ক্লাস করার ইচ্ছা ছিল কিন্তু উনি আসতে পারবে না সিট শেষ হয়ে যাওয়ার কারণে, বুঝেন নাই? যে ক্লাস করবে সেই যেন নাম দেয়, এই জন্য করা। অনলাইনে করা যায় না স্যার? বুঝি নাই? স্যার অনলাইনে স্যার করার কথা ছিল। না, অনলাইনে তো ক্লাস করতেছি নি তো আপনি। স্যার ওটা কি 3 দিনের নাকি স্যার? না না, শুনেন, এটা হলো আমাদের একটা 12 দিনের কোর্স আছে না, 12 দিনের জি স্যার। কোর্সটারে সংক্ষেপ করে আমরা শুধু বাণিজ্যিক আমদানিকারক আর বা কাজ সব থাকবে। ওই অনেকদিন ধরে ট্রেনিং টুনিং গ্যাপ গেছে, একটা কোর্স করব। এটা মনে করা হবে 6 দিন 12 দিনের একটা কোর্স, 2 ঘন্টা করে। কোনো সার্টিফিকেট দিব না, কোনো কন্টেন্ট দিব না, চা নাস্তা কিছু খাওয়াবো না, 1 টাকাও দিব না। এখন আমাদের কথা হলো যে এখন যদি সব যদি ফ্রি থাকে তাহলে তো কে আসবে কে না আসবে আমরা জানি, বলেন? সবাই তো নাম লেখাবে, ঠিক না? কনভেন্স তো দেওয়া লাগবে। তখন জি স্যার, আমরা আমি স্যার লাস্ট 2-3টা ক্লাসে যাওয়া যায় কিনা? না না, আমি বলি, তখন আমরা কি রিটার্ন সমালোচনা করবো। তখন আমরা কি করব, ওই 100 টাকা করে একটা 105 টাকা নিব, 5 টাকা বিকাশ খরচ। আর আপনি লাস্ট ক্লাসে দিন 100 টাকা ব্যাক নিয়ে যাবেন, যে 6টা ক্লাস করবে সে টাকা ব্যাক পেয়ে যাবে। স্যার এতদিন সুযোগ পাবো না একশো স্যার। টাকা একবার দেবেন স্যার? না না, ব্যাক দিব। কারণটা কি, কারণ আমি যদি 100 টাকা করে না নেই, হ্যাঁ, সিকিউরিটি হিসাবে, কারণ দেখা গেলো যে আপনার সবাই নাম লেখাবে, এটা টাকা পয়সা তো আর নাই, 80 আর 80 নাম লেখাইলো। তাহলে এরকম হতে পারে না যে একজনের করার ইচ্ছা ছিল, উনি হয়তো কি ওই ফাও নাম লেখানোর জন্য পাইলো না ক্লাসটা। কথা বলেন নাই? আচ্ছা দেখেন, সংগত দ্বারা কত দেখেন, দ্বারা 32-এর 5 খেয়াল করেন, 64-র 1, 85-র 1, 107-এর 2 পাইছেন দ্বারাগুলি? সবটা ক্লিয়ার করে দেখেন। আর বিধিমালা কত বলেন বা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে সংগত দ্বারা কয়টা? 32, 46, 85, 107। আর বিধিমালা কত? 21। সংক্রান্ত কোন প্রজ্ঞাপন কি আছে বলেন? দু একজন কথা বলেন, আর তো বলছেন ক্লাস করে বোঝা যায় না। না স্যার, সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন আছে? না স্যার, এখন কোনো আদেশ আছে? জারি হয় নাই। বিশেষ আদেশ আছে বলেন? না স্যার। তাহলে শুধু ব্যাখ্যা আছে না? তাহলে জি স্যার। কেউ যদি বলে, আপনি মাথায় রাখবেন, সংক্রান্ত ধারা হচ্ছে 1, 2, 3, 4টা ধারা আছে, একটা বিধি আছে, আর এই প্রজ্ঞাপন আদেশ বিশেষ আদেশ নাই, শুধু একটা ব্যাখ্যা আছে। এই যে 2020 সালের 8 নম্বর ব্যাখ্যা বলা আছে না, সেবা প্রদানকারী কখন সহগ দিবে সেই সংক্রান্ত দিক নির্দেশনা, না ভাই? দেখেন তো। স্যার, তাহলে দেখেন, এই আসলে লাস্টে বলা আছে না যে সুতরাং সেবা সরবরাহের ক্ষেত্রে উপকরণ উৎপাদ সহগ ঘোষণার প্রয়োজন নেই। তাহলে বলেন, আমরা বলছি না রেয়াত না নিলে সেবা প্রদানকারী সহগ দিবে না? দেন প্রমাণ পাইছেন কিনা? জি স্যার। আচ্ছা, ভাই যার ওইখানে আপনি একটু মিউটে থাকেন না, না আমরা তো নামাজের উত্তর দিলাম সবাইকে। আচ্ছা দেখেন, তাহলে সেবা প্রদানকারী সহগ দিবে না, হ্যাঁ, বিধি এই দেখেন 32-এ বলা আছে না, এই যে কি বলা আছে, করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ,
এটা কি পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে কিনা বলেন? তাহলে এখানে বলা আছে না, পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত বা ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে উপকরণ উৎপাদন দাখিল করিবে। তাহলে বলেন ধারা 32-এর উপধারা 5 অনুযায়ী আপনাকে সহগ দিতে হবে কিনা? ভাই উত্তর দেন। জি স্যার, দিতে হবে। ধারা 32-এর উপধারা 5 অনুযায়ী সহগ দিতে হবে কিনা বলেন? জি স্যার দিতে হবে। আচ্ছা এবার বুঝেন, ধারা 32-এর উপধারা 5 অনুযায়ী সহগ দিতে হবে। ধারা 46-এ বলা আছে না, উপকরণ উৎপাদন ঘোষিত নেই এমন উপকরণের কি যদি না থাকে তাহলে রেয়াত পাবেন না। তাহলে ধারা 46 অনুযায়ী রেয়াত যে নিবে সে অবশ্যই সহগ দিবে না। অবশ্যই। মানে ধারা 46 হচ্ছে রেয়াত নিতে হলে কি সহগ না দিলে রেয়াত কাটার দ্বারা। তাহলে ধারা 46 অনুযায়ী কি সহগ না দিলে আপনার রেয়াত ক্যান্সেল হবে না। আর আরেকটা বলা আছে, মোট উপকরণের মূল্য 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উৎপাদ উপকাশক প্রদান না করিলে রেয়াত কাটা যাবে। তাহলে বলছে কি ক্রয় মূল্য 7.5 না বিক্রয় মূল্য বলেন? বলছি ক্রয় মূল্য 7.5 না বিক্রয় মূল্য ভাই? ক্রয় মূল্য। ক্রয় মূল্য না? আচ্ছা তাহলে সহসংগত দুইটা দ্বারা আলোচনা করলাম। দেখেন স্যার এখানে একটা কথা আছে, জি বলেন। যে ক্রয় মূল্য যে আমার যে এখন যে ডলার আপ ডাউন করে স্যার জি প্রতিনিয়ত, এখন 7.5% হারে থেকে তো বেশিও হয়, শুনেন আমি বলি, কম তো আইনে হয় না। বলছে ক্রয় মূল্য। এখন সরকার তো আইন করার সময় ডলারের কথা মাথায় রাখে রাখছে বলেন? বলছে তাহলে আপনি যদি মনে করেন কালকে একটা সহগ জমা দিছিলেন, হ্যাঁ নতুন বিল অফ ইন্টারেস্ট আজকে, তাহলে আপনার যদি 7.5 চেঞ্জ হয় বাংলা টাকায়, তাহলে আপনি সহগ জমা দিবেন না? ভাই? এটাই তো কইতেছি স্যার, কোন কোন স্যার এরকম ভাবে হ্যাঁ, দিবেন। জ্বালাতন করে। তাহলে দেখেন তারপর বলা আছে 85 আর একটা লেখা আছে কত 107। দেখেন এখানে কি বলা আছে, আপনারা যদি কোনো শখ উদাহরণ করতে চান তাহলে আপনারা আমাদের কন্টেন্ট পাঠাই দিন। হ্যাঁ তাহলে দেখেন 85 রেখে বলা আছে শখ যদি জমা না দেন তাহলে জরিমানা কত বলেন? নির্ধারিত সময়ে উপকরণ উৎপাদ শখ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দাখিল করিবার ব্যর্থতা অনিয়ম কত টাকা জরিমানা বলে? 10,000 টাকা না? বলছি ফাইন কত বলেন? স্যার 10,000 টাকা কিনা বলেন? ভাই এক দুজন কথা বলেন, নয়তো ক্লাস বুঝতেছি না, আপনারা শুনতেছেন কিনা। বলছি যে 10,000 টাকা ফাইন। এখন বলেন এখানে কি বলা আছে প্রতি সহগের জন্য বা প্রতি কর মেয়াদ বা প্রতি অর্থ বছরে বলা আছে বলেন? না বলা নাই। তাহলে যদি আপনার ইন্সপেক্টরের উপরে নির্ভর করে 10টা আইটেমের সহগ দিবেন, তাহলে কর্মকর্তা চাইলে 10টা আইটেমের জন্য 10,000 টাকা ফাইন করতে পারে না? 10,000 করে। জি স্যার। আবার সে চাইলে যে বাইগলার অনেকদিন পরে শুনছি, হ্যাঁ যে সে যদি চায় তাহলে প্রতি মাসের জন্য 10,000 করে করতে পারে, প্রতি বিলোফিটির জন্য করতে পারে না? জি স্যার। তাহলে এখানে একটা গ্যাপ আছে, খেয়াল করছেন? এইভাবে রাখেন। তারপরে দেখেন এখানে এই যে বলছে কি রেকর্ড পত্র সংগ্রহ 107-2 দেখেন উক্ত ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত কোনো নির্দিষ্ট সময়ে যে মূল্যে সরবরাহ করা হয় সেই মূল্য পণ্যের উপর উৎপাদ সহগ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট এবং উক্ত পণ্যের উপর প্রস্তুতকৃত প্রকৃত মূল্য ছাড় সংশ্লিষ্ট রেকর্ড পত্র সংগ্রহ। এই যে আপনাদের রেকর্ড পত্র রাখতে হবে, এখানে বলা আছে সহগ দিতে হবে। জি স্যার। তাহলে এই যে 4টা ধারা আর ইয়াতে দেখেন বিধি 21-এ বলছে কি রপ্তানিমুখী প্রতিষ্ঠান সহগ কি না দিলেও পারবে। তাহলে আমরা বলতে পারি না যে এই 4টা ধারা অনুযায়ী সবাইকে সহগ দিতে হবে, শুধু রপ্তানিকারক রেয়াত না নিলে সহগ দিবে না বিধি 21, আর সেবা প্রদানকারী রেয়াত না নিলে সহগ দিবে না 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা। দেখেন তো জি স্যার। এছাড়া বাদ বাকি সবাইকে সহগ দিতে হবে না? আপনি অব্যাহতি পণ্যের ব্যবসা করেন, আপনি ট্রেডিং ব্যবসা করেন, আপনি কি ইয়া করেন, তাহলে সবাই সহগ দিতে হবে কিনা বলেন? জি এখন বলেন সহগ কে দিবে কিনা কিনা আপনারা?
বলছি সহগ দিবেন কে কিনা কিনা বলেন। সহগ দিবে হচ্ছে স্যার উৎপাদনকারী। না না, আমরা যদি বলি সেবা প্রদানকারী আর ওই যে রপ্তানিকারক বাদে সবাই সহগ দিবে, দেখেন তো। জি তাহলে স্যার। এর ভিতরে কিন্তু রয়ে যায় স্যার, আপনি যেটা বললেন ধারা স্যার 21 অনুযায়ী, হুম। যদি তারা স্যার ইয়ে নেই স্যার, ধারা 21 অনুযায়ী। না না, আমি কি বলতে পারি, 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা ধারা 21 অনুযায়ী সেবা প্রদানকারী আর রপ্তানিকারক রেয়াত না নিলে সহগ দিবে না, দেখেন উত্তর জি হচ্ছে স্যার, এক লাইন। হ্যাঁ রেয়াত না নিলে সহগ দিবে না, দুই রেয়াত ধরনের। রেয়াত নিলে তো সহগ দিতে হবে। না না, আর বাকি সবাইকে সহগ দিতে হবে কিনা বলেন। জি স্যার। তাহলে এখন আপনি কি বলবেন যে রেয়াত নিছেন সহগ দেন নাই, তার মানে আপনি রেয়াত কাটা, কি বলেন? জি স্যার। আর স্যার, রেয়াত নেন স্যার, নাই একটা সহগ question দেন ছিল। নাই, না রেয়াত নেন নাই সহগ দেন নাই, রেয়াত না কাটবে কি 10,000 টাকা ফাইন না ভাই? জি স্যার। তাহলে স্যার, একটা কোশ্চেন ছিল। সহগ কিনা কিনা স্যার, একটা কোশ্চেন ছিল এই রিলেটেড হলে বলেন। এই রিলেটেডই স্যার। জি বলেন। শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান যদি স্যার সহগ না দিয়ে স্যার ব্যাটের টাকা রেয়াত নিবে না, কিন্তু এটির টাকা স্যার যদি রিফান্ডের আবেদন করে করতে পারবে স্যার। হ্যাঁ করতে পারবে না কেন ভাই, আপনারা কি বলেন? কারণ আইনে বলছে উনি রেয়াত নিবে না, ঠিক না ভাই, কি বলেন? উনি হ্যাঁ। রেয়াত নিবে না, উনি পার্সেস ব্যাট ফেরত চায় নাই। আর 21 বিধি 21 অনুযায়ী কি উনি সহগ দেওয়া লাগে বলেন? না স্যার। তাহলে তো উনি নিতেই পারবে। আপনি বুঝা বলবেন কর্মকর্তাকে, দেখেন এই যে বিধি 21 অনুযায়ী কি আমাকে সহগ দিতে বাধ্য না আমি, এই জন্য আমি সহগ দিই নাই। জি স্যার। ডেটার সহগ দিয়ে কি স্যার হ্যাঁ হ্যাঁ, ব্যাটে চলবে স্যার? ওটা তো শখ, আমি ওই ডেটা শখ দিয়ে কাজ চালাই দিবেন। দেখেন এই যে আমি উৎপাদনকারী, এটা প্রমাণ হলে আমার ডেটা শখ আছে। জি স্যার। তাহলে আপনারা সবাই ক্লিয়ার কিনা বলেন? এখন যদি কেউ আপনাকে এসে বলে যে আমার একটা ময়দার ফ্যাক্টরি আছে, আমি গম কিনে ময়দা উৎপাদন করি, শখ দিতে হবে বলেন? জি স্যার, সহগ দিতে হবে স্যার। না দিতে হবে না। কেন দিতে হবে না বলেন? আমি গম কিনে ময়দা উৎপাদন করে ময়দা বিক্রি করি, আপনার আসলে আরে আপনি অবধিপ্রাপ্ত পণ্য স্যার, এটা হ্যাঁ, কোন জায়গায় আছে শখ দিতে হবে না? এটা সংজ্ঞার ভিতরে বলা আছে স্যার। কোন জায়গায়, কোন সংখ্যার ভিতরে বলা আছে? আমার তো ঠিকই পর্যোগ্য সরবরাহের এখানে বলা আছে স্যার। ভাই, একটু ধারণা বলেন না। স্যার এটা ধারা তো ইয়ে নাই স্যার, ওই ধারা 32 যেখানে বলা আছে না স্যার, ওখানে করযোগ্য সরবরাহ আছে। হ্যাঁ, আবার করযোগ্য সরবরাহের সংজ্ঞার ভিতরে বলা আছে যে এটা ওখানে ধারা প্রতি ব্যয় করতেছে। ধারা 2 ওইখানে হচ্ছে স্যার ওইখানে বলা আছে অব্যাহতিপ্রাপ্ত পণ্য ব্যতীত স্যার। আচ্ছা দাঁড়া দেখি না, অসুবিধা কোন জায়গায় বলা আছে বলতো তো? ভাই যে ধারা প্রতি ব্যয় করছি, একটু বলেন দেখেন। আমরা শোনেন, পৃথিবীতে কেউ সর্বজ্ঞ নেই না, আমিও ভুল জানতে পারি। বলেন তো কোন জায়গায় আছে? আছে দেখি দেন তো। এটা হলো আপনি পণ্য মূল্য নির্ধারণ করবেন কিভাবে। যেভাবে বলছেন উনি কি আছেন না ডিসকানেক্ট হয়ে গেছে লাইন? জি স্যার আছি। এটা স্যার এই যে আমার 2-32 ধারা যেটা আছে স্যার, 2-32 ধারা ধারা 2 2-32 হ্যাঁ 2 আর হচ্ছে ধারা 32। সংজ্ঞা সংজ্ঞা বলা আছে। হ্যাঁ হ্যাঁ, সংজ্ঞা এখানে তো করযোগ্য সরবরাহের সংজ্ঞা যেটা আছে স্যার, হ্যাঁ করযোগ্য সরবরাহ অর্থ কোনো আমি অর্থনৈতিক সামনে কার্যক্রম করতেছি। প্রক্রিয়া অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত যে কোনো সরবরাহ। না না না, ধারা আপনার সংজ্ঞা ঠিক আছে, বলছি ওইখানে কি বলা আছে সহগ দিবেন না? না এটা তো ইনডাইরেক্টলি আসে স্যার, সহগ দিবেন না এভাবে তো ডাইরেক্ট আচ্ছা, বলেন না না, ধারা 2 এর কথা বলছেন, ধারা 2 এর ধারা 2-32 32, ধারা 2 এর 32 এ বলা আছে করযোগ্য সরবরাহ অর্থনৈতিক আচ্ছা কোনো অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত কোনো সরবরাহ। তাহলে এটা দ্বারা কিভাবে প্রমাণ হয় আপনি সহগ দিবেন এটা বলেন? এটা দ্বারা প্রমাণ হয় স্যার, আমার যে 32 ধারায় বলা আছে, 32 ধারায় কি বলা আছে, 32 ধারায় তারা আপনার হচ্ছে দিবে, সহগ দিবে। দাঁড়ান বুঝি, 32 দ্বারা এখানে যাইতেছে, দাঁড়ান আমি বুঝি। 32 দ্বারা এই যে 32 হ্যাঁ বলেন।
এখানে যে আমার স্যার যে যারা সহক দিবে কিছুক্ষণ আগে দেখাইলেন না, তাদেরকে সহক না না, এখানে দিতে হবে। লেখছে কি পণ্য সরবরাহ ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে দাখিল করিতে হইবে। তাহলে এখানে কোন জায়গায় বলা আছে যে অব্যাহতির রাতে শখ দিবেন না? বলেন। এটা না স্যার, দাঁড়ান, তাহলে তারা 46 কোন একটার ভিতরে আছে স্যার, এটা পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে নেক্সট ক্লাসে আমাকে বাইক করে দেখেন। তাহলে আপনি যতক্ষণ বাইক করে না দেন আমরা কি এই এই কথা একমত কিনা সবাই বলেন। বলছি ভাই ভাই যতক্ষণ আপিল না করতে পারবো, হ্যাঁ, তত দেখাতে না পারবো, ততক্ষণ সবাই একমত কিনা জি স্যার। যে সবাইকে সহগ দিতে হবে, রপ্তানিকারক আর সেবা প্রদানকারী ব্যতীত কি রেয়াত না জি নিলে স্যার। এরা সহগ দিবে না? সবাই সহগ দিবে কিনা বলেন। জি স্যার। আচ্ছা তাহলে এখন ফার্নিচার উৎপাদনকারী 15% হারে ব্যাট দেয় না, সে কি সহগ দিবে? জি স্যার, শখ দিবে স্যার। এই ভুল হলে আপনারা ধরেন তো, আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি এখানে। ফার্নিচার উৎপাদনকারী কি সহগ দিবে জি স্যার। যদি রেয়াত না নেয়? রেয়াত না নিলেও দিবে স্যার। সে কি ওই সেবা প্রদানকারী সংজ্ঞায় পড়ছে, ওই চান্সে কি ফাঁকি দিতে পারে কিনা বলেন। জি স্যার, দিতে পারে। আচ্ছা মিষ্টান্ন ওইদিকে ভান্ডার, option আছে। মিষ্টান্ন ভান্ডার 43 নাম্বার এছাড়াও আছে কিনা বলেন। স্যার ও রাইট স্যার, আসবাবপত্র তো সেবা প্রদানকারী। না না, আমি কৌশলটা বলতেছি। তাহলে সে কৌশলে এড়ায় যেতে পারে কিনা যে আমি সেবা প্রদানকারী রেয়াত নেই না, শখ দিব না। জি স্যার। আচ্ছা তারপরে তৈরি পোশাক সেবা প্রদানকারীরা। জি স্যার। তাহলে এইভাবে আপনি জি, স্যার। ইয়া করবেন। যদি রেয়াত না নেন, রেয়াত দিলে তো সবাই দিবে, ঠিক না ভাই? আপনি যদি জি, রেয়াত স্যার। না নেন তাহলে আপনি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন কিনা যে আমি সেবা সংজ্ঞা পড়ছি কিনা। জি স্যার। ঠিক তেমনি আপনারা যখন প্রোকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে সাপ্লাই দেন, যোগানদার হিসেবে, তাহলে আপনি যদি মনে করেন বিদেশ থেকে আনছেন কিন্তু আপনার সাপ্লাই ধরনটা কি 7.5, তাহলে আপনিও কি টেকনিক্যালি করতে পারেন না সব না দিয়ে থাকলে যে ভাই আমি তো রেয়াত নেই নাই আর আমি তো সেবা প্রদানকারী, কি বলেন? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই মিষ্টি, হ্যাঁ মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, হুম। স্যার সে কি স্যার ইয়া দিব না স্যার? না না, সে তো শুনেন, সেই মিষ্টান্ন ভান্ডার সে মিষ্টি উৎপাদন করে, এটা আমরা বুঝছি, কিন্তু সরকার 43 নাম্বার এসআরও দ্বারা অনেক সেবা পণ্যকে সেবা বলছে না ভাই। জি স্যার। দেখেন এই যে মুশফিকের আগে 43, হ্যাঁ, এই এসআরও দ্বারা সরকার কি করছে, অনেক পণ্যকে কি বলছে, সেবা। এই কৌশলে অনেকে কি এই অব্যতি মানে শখ না দেওয়ার কি কৌশলটা ইয়া করতে পারে যে আমি শখ না দেওয়া সুযোগ পারি। নিতেছে। জি। তবে স্যার এই মিষ্টি উৎপাদনকারীদের হুম। অবশ্যই সহগ দেওয়া উচিত করা ছিল, গভর্নমেন্টের উচিত স্যার। আচ্ছা দেখ, এই উচিত এক জিনিস, আমরা তো আইন শিখতেছি ভাই, ঠিক না? কি বলেন? মিষ্টান্ন ভান্ডারের শখ তো আমার কাছে আছে, শখ দেওয়া উচিত, কিন্তু আমরা তো বিদ্যাটা শিখতেছি। আর মনে করেন আপনার ক্লায়েন্ট দেয় নাই, ক্লায়েন্টকে সেভ করবেন, এই জন্য আমি আপনাদের বলতেছি এটা। এখন দেখেন এই যে, আচ্ছা আমি তো বারবার ভুল করবো, এই যে দেখেন এই যে 43টা সেবা, এখন মনে করেন আপনি হোটেলের রেস্তোরাঁ শখ দেওয়া উচিত, এখন বলে যে ভাই বার্গারের শখ দেন, আপনি যে কি কাচ্চি পেতে শখ দেন, দেওয়া সম্ভব বলেন? স্যার না, স্যার। চেষ্টা করলে সম্ভব স্যার। না, চেষ্টা কিন্তু- করলে সবই সম্ভব। এখন তারা এই যে এই সেবাগুলি কৌশলে এড়া যেতে পারে কিনা যে আমি তো সেবা প্রদানকারী, কি বলেন? জি স্যার। মোটর গাড়ি ওয়ার্কশপ, হ্যাঁ, নির্মাণ সংস্থা, এরা কৌশলে কি করতে পারে, টেকনিকটা অ্যাপ্লাই করতে পারে যে যেহেতু আমরা 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা অনুযায়ী কি সেবা প্রদানকারী, আমি শখ দেন, রেয়াত দিলে তো দিতেই হবে। তাহলে বলেন যে আপনার শখ কে কে দিবে, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা এখন বলেন শখের এডিশন কত পার্সেন্ট, এটা কোথাও আছে কিনা, কেউ জানেন কিনা? না স্যার। না স্যার। আচ্ছা আমার একটা জরুরি কল আসছে, আমি একটু 1 মিনিট, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যালো।
আমি ক্লাসে ছিলাম, জরুরি কিছু ক্লাসে পরে কল দিই। এই যে দেখেন এই সেবাগুলি, এই যে বিউটি পার্লার, হ্যাঁ, পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য বা সেবা মেরামত বা সার্ভিসিং, বলেন এরা শখ দিবে কিনা? না স্যার। তারপরে এই যে দেখেন যোগানদার, হ্যাঁ, আর আপনি যাই সাপ্লাই দেন, আপনি যদি যোগানদার হিসেবে 7.5 দেন, তাহলে শখ দিবেন? না। স্যার লিমিটেড কোম্পানি কি 5% কাটতে পারবে কোনোভাবে? লিমিটেড কোম্পানি কি সেবা দিছে না বিক্রি করছে, বলেন, কিনছে না বেচছে? স্যার না সেটা না, লিমিটেড কোম্পানি স্যার ইম্পোর্টার হিসাবে যদি প্রোডাক্ট বিক্রি করে তখন। না না, আমি বলছি লিমিটেড কোম্পানি পণ্য বিক্রি করছে, ঠিক আছে, কার কাছে বিক্রি করছে? স্যার আরেকটা লিমিটেড কোম্পানির কাছে। শোনেন ভাই, আমি আপনাদের বলি, আগে শেষ করি, তার উত্তর দিতেছি। তাহলে বলেন, আচ্ছা কোনো উত্তর দিয়ে নেই। মনে করেন আমি একটা লিমিটেড কোম্পানি, হ্যাঁ, আমার একটা লিমিটেড কোম্পানি আছে, আমি বিদেশ থেকে টোনা কাটিজ আনছি 5% ভ্যাট দিয়ে, তাহলে বলেন আমি 5% প্র্যাকটিস করতে পারি কিনা? জি স্যার। আমি আবার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে পারি কিনা বলেন? জি স্যার, দুইটাই করা যায়। আচ্ছা, দুইটাই করা যায়। আবার আমি যদি এটা যদি মনে করেন যোগানদার, মানে উৎপাদনকারী ছাড়া তো সবাই যোগানদার, আমি আবার স্যার। যোগানদার হিসেবে সার্ভিস দিতে পারি কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি একজন ব্যক্তির কাছে বেশি ট্রেনিং ব্যাট প্র্যাকটিস করতে পারি? জি স্যার, বুঝি নাই আমি কোশ্চেনটা। মনে করেন লিমিটেড উৎসকতনকারী না, নরমাল ব্যবসায়ী বা ব্যক্তির কাছে বেচছি, আমি 5% প্র্যাকটিস করতে পারি কিনা বলেন? জি স্যার, প্র্যাকটিস করতে পারি ব্যবসায়ী হিসাবে। হ্যাঁ, তাহলে এবার চিন্তা করেন, একটা লিমিটেড কোম্পানির যে ট্রেডার, সে 5% প্র্যাকটিস করতে পারে না? জি স্যার। আচ্ছা, অনুরূপভাবে একটা লিমিটেড কোম্পানি সে মনে করে 15% প্র্যাকটিস করতে পারে না? পারে জি স্যার। তাহলে লিমিটেড কোম্পানির ট্রেডার তার ব্যাটের হার দুইটা কিনা বলেন, একটা 15%, একটা কত পার্সেন্ট? 5%। এই দুইটা সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আইনের সংজ্ঞা বলছে যে আপনি যখন উৎসকতনকারীকে সরবরাহ করবেন, যদি আপনি এই জিনিসটা উৎপাদন না করেন, আপনি যোগানদার না? জি স্যার। তাহলে এই কোম্পানি যদি 5% প্র্যাকটিস করে, তাহলে তার ব্যাটের হার হবে কয়টা? উৎসকতনকারীকে দিলে 7.5 আর উৎসকতনকারীকে না দিলে 5% না ভাই? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারণ আমরা কি জানি, 15% হারে দিলে বিডিএস হয় না, ঠিক না ভাই? জি স্যার। আমরা কি জানি, সে যদি 15% হারে দেয়, তাহলে কি হবে না, কেউ তার থেকে ভিডিওস হবে না। ব্যাট কাটবে না। BDS কিন্তু হবে সে না। নরমাল ব্যবসায়ীর কাছে বেচলে 5% আর উৎসকতনকারীকে বেচলে কত পার্সেন্ট? 7.5। আপনি এটা ক্লিয়ার ভাই? জি স্যার। জি। এখন ওই লোক লিমিটেড হইলে তো উৎসকতনকারী, লিমিটেড না হলে কি উৎসকতনকারী? না স্যার। এবার চিন্তা করে, এখন আপনি বেচার সময়, জি শুনেন স্যার, ভাই, জি স্যার। আপনি বেচার সময় লিমিটেড না হলেও ব্যাট 5% আর 7.5%, আর প্রপার্টনারশিপ ব্যবসা হইলেও কি একই না? আইনের ভাষায় বলছে আপনি উৎপাদনকারী কিনা, ঠিক না? কি বলেন? যোগানদারের সবাই কি বলা আছে যে উৎপাদনকারী ব্যতীত অন্য সবাই কি যোগানদার না? জি স্যার। জি। জি স্যার। এবার চিন্তা করে, স্যার আরেক একটা কোশ্চেন ছিল স্যার এই রিলেটেডই। আমি স্যার 15% স্যার ইম্পোর্ট করি, হুম, কিন্তু স্যার বিক্রি করি যোগানদার হিসাবে 7.5%। আমি জি। সহগ দিইনি, সেবা প্রদানকারী হিসাবে, জি যোগানদার হিসাবে আমি সহগ দিইনি। জি। যদি আমি স্যার সহগ দিই, তাহলে কি আমি রেয়াত নিতে পারবো? হ্যাঁ, রেয়াত দিলে আপনি 15% ব্যাটটা ফেরত পাবেন, আর এটিতে অ্যাডজাস্ট করেনি এমনি নরমালি, তাহলে আপনি তখন ওই কিন্তু- 15% নিতে পারবেন। ওই এই আমদানি পর্যায়ে যেটা 15% দিয়ে সুবিধা আসছে। হবে কয়টা দেখেন, আপনি যদি এই সহগ জমা দেন, হ্যাঁ, আপনি কেনার হ্যাঁ। সময় যে 15% না, ওইটা রেয়াত দিতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, তখন আপনি আবার সেলস ব্যাট যদি 15% দেন, তাহলে উৎসকতনকারী আর আপনাদের বিডিএস কাটবে না, না। তাহলে সুবিধা হলো না? জি স্যার। আর আপনি চিন্তা করে দেখেন কোনটা করবেন। স্যার জি, হ্যালো বলেন বলেন। স্যার, এটা কি আমি যে যখন একটা পণ্য কিনে আনলাম 15% বা 7 বা 5% করে ইম্পোর্ট স্টেজেই,
আমি কিনলাম একটা হুম। পণ্য কিনে আনলাম, কিনে আনার পরে যদি স্যার আমি 4.3ও দিলাম, হুম, এবং যদি 15% এবং 15% 100% করতে হবে রিয়াদ নেওয়ার জন্য, জি ইভেন 4.3ও আমাকে বাধ্যতামূলক দিতে হবে, জি তাই না স্যার? জি আচ্ছা, এইটাই। আর স্যার যদি আমি ধরেন 4.3 তো দিতেই হবে, কিন্তু 7.5% যদি আমি আউটপুট দেই, তাই তো আমি ওই যেটা ইনপুট স্টেজে যে ভ্যাটটা আমি দিয়ে আসছি, হুম। সেটা তো আমি রিয়াদ দিতে পারবো না স্যার। আপনি হ্যাঁ রেয়াত দিতে পারবেন না, কিন্তু আপনার কেনার ব্যাট আদায় হবে, যে হ্যাঁ আমি ব্যাট দিয়ে কিনছি কিন্তু আমি ফেরত পাই নাই। তাহলে কি স্যার ওইটা কি তখন কস্ট হিসেবে গণ্য হবে আমার প্রোডাক্টের সাথে? আমি বলি শুনেন, প্রথম হইলো আপনি 100 টাকার প্রোডাক্ট কিনলেন, বুঝছেন, ধরেন 100 টাকার প্রোডাক্ট কিনলেন, এখন ব্যাট দিলেন 15 টাকা, আপনি যদি রেয়াত নেন তাহলে কি ক্রয় মূল্য 100 টাকা না? জি স্যার। কারণ 15 টাকা কি রেয়াতে করে চলে যাবে না ভাই? কিন্তু জি স্যার। যদি রেয়াত না নেন তাহলে ক্রয় মূল্য কি 115 টাকা হবে না? হ্যাঁ হ্যাঁ, জি কস্ট স্যার। হিসাবে হবে। হ্যাঁ, তাহলে এবার চিন্তা করেন যে রেয়াত নিলে এর ব্যাটের টাকাটা বাদ দিয়ে ক্রয় মূল্য বের হবে, আর রেয়াত না নিলে কি হবে, ওই পুরো টাকাটাই খরচ হিসেবে যোগ হবে। তাহলে এই দেখেন এইভাবে এই যে যানবাহন ভাড়া প্রদানকারী থেকে 43 নাম্বার এসআরওতে যে 43 জন আছে, এরা সবাই কি সহগ নাতে পারবে না ভাই? জি স্যার। দেখেন এইভাবে সার্ভিস। এই দেখেন এরা কি সহগ নাতে পারবে? এই যে টেলারিং শপ, এরা কি শখ দিবে? শখ দিবে না। এই যে কোচিং রেয়াত সেন্টার, নিতে হলে দিতে স্যার। ইংলিশ মিডিয়াম স্কুল, জি রেয়াত নিতে হলে তো দিতে হবে স্যার। রেয়াত নিলে তো সবাই দিবে, এটা তো আমরা এক কথা বললাম। বলছি এরা সেবা প্রদানে যেমন স্থাপনা ভাড়া গ্রহণকারী, হ্যাঁ, এরা রেয়াত না নিলে কি করবে না, শখ দিবে না। এই তৈরি পোশাক, তাহলে মনে করেন কেউ যে জামা কাপড় বিক্রি করে রেডিমেড, তাহলে তার কি শখ দেওয়া লাগবে? না স্যার। রেয়াত না না, নিলে না। দেওয়া লাগবে, রেয়াত নিলে দেওয়া লাগবে। ঠিক আছে, তথ্য প্রযুক্তি বা সেবা, এরা যদি রেয়াত না নেয় শখ দেওয়া লাগবে না। তাহলে এখন বলেন, তথ্য প্রযুক্তি বা সেবা তো আসছেই, তাহলে আপনারা এই যে অনলাইনে পণ্য বিক্রি করলে শখ দিবেন? না স্যার। না। একজনে ওই যে কিছু মানে উৎপাদনকারী পণ্য কিনে অনলাইনে বিক্রি করে, তারও কি শখ দেওয়া লাগবে? তাহলে এইভাবে বোঝেন, এই 99টা সেবা, হ্যাঁ, সবাই কি শখ দেওয়া লাগবে? রেয়াত না নিলে দেওয়া লাগবে না না। স্যার। এছাড়া সবাইকে দেওয়া লাগবে না? জি স্যার। তাহলে বলেন জি, ডিম স্যার। উৎপাদনকারীকে শখ দেওয়া লাগবে কিনা? কাকে স্যার? ডিম উৎপাদনকারী, পোল্ট্রি। না স্যার। এটা তো স্যার প্রথম তফসিলে অব্যাহতি পাবে স্যার। আচ্ছা, এই যে এটা আপনারা এই একই এটা জায়গায় শখ আছেন দিতে ভাই, হবে। আমি বলছি কি এটা শখ দিতে হবে। সহগ দিবে না দুইজন, সেবা প্রদানকারী আর রপ্তানিকারক, এছাড়া সবাইকে দেওয়া জি লাগবে না? স্যার। জি স্যার। জি। পোল্ট্রিকে স্যার দিতে হবে স্যার। না দিবেন না? জি স্যার। দিব স্যার। তাহলে সবাইকে শখ দিয়ে হলুদ মরিচ থেকে শুরু করে সবাইকে শখ দেওয়া লাগবে, না দিলে ভুল করতেছে। আমি এটাই বুঝাচ্ছি আপনাদের। স্যার ধান ভাঙানোর মেশিনগুলো শখ দিতে হবে স্যার। চাউলের গুঁড়া করে মেশিনগুলো শখ দিতে হবে না স্যার। না, সেবা বললে স্যার। সেবা হলে দিবেন কেন? এই সেবা যদিও দিবেন না, জি স্যার। পণ্য হলে দিবেন, তাহলে শখ দিবেন না? ক্লিয়ার হয়েছেন তো সবাই? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন শখের এডিশন কই আছে বলেন? এডিশন সংযোজন কত এডিশন percent স্যার করবেন? কোনো Edition জায়গায় নাই হয়েছে? স্যার। এটা স্যার কোনো জায়গায় নাই যে 50% দিতে হইব, 30% দিতে হইব, 40% দিতে হইব। এটা স্যার কোনো জায়গায় নাই স্যার। এই আপনারা কি সবাই শুনতেছেন ভাই যেটা বললো যে এডিশন করতে গিয়ে দিবেন, এটা কোথায় পাচ্ছেন? এটা নাই কোথাও নাই স্যার। এটা আগে আইনে ছিল, কিন্তু বর্তমানে এটা প্র্যাকটিস হয়ে দাঁড়াইছে, এখন আবার এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে। না না, এটা হলো কি, এখন স্যারদের তো ট্রেজারির একটা চাপ আছে, ওনারা এই জন্য কি আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে যে এডিশনে কত পার্সেন্ট করতে, কোথাও বলা আছে? না স্যার। আপনারা পাইছেন কেউ বলেন তো কোথাও আছে কিনা? সহগের এডিশন কত পার্সেন্ট করবেন, কেউ পাইছেন কিনা বলেন? এরকম কয়েও স্যার তো পায়, জানা মতে সবাই তো পায় নাই, যেহেতু সারা শব্দ দিতেছে না, কিন্তু স্যার মাঠ পর্যায়ে প্র্যাকটিস আছে যেটা, বা আগের পুরাতন অফিসাররা ওইরকম বলে আর কি। না, ওটা তো 33 আমরাও জানি ভাই, এটা তো আপনার ভুক্তভোগী, তো আমিও, ঠিক আছে। আপনি তো জানবেন স্যার, এলে আপনি তো আর গুরু স্যার।
না, এখন কথা হলো ইদানিং কি হয় জানেন, এটা নিয়ে বেশি গাড়াগাড়ি করলে কয় ঠিক আছে পুরান রেকর্ড নিয়ে আসেন। পুরান ভুলভ্রান্তি তো সবারই আছে না? জি স্যার, ভুলভ্রান্তি সবারই আছে স্যার। পুরান রেকর্ড নিয়ে আসেন, লাস্টে আর পারে না কি করবে, পুরান রেকর্ড নিয়ে আসেন। আচ্ছা আমি দেখাচ্ছি, একটু পরে একটু আগে বাইক করছিলাম জাকির স্যারের বইটা দেখবে না তারা। দেখেন জাকির স্যারের বইয়ে, হ্যাঁ একটা জায়গায় খেয়াল করেন, আমরা কয়েকটা জিনিস আলোচনা করি। কোন পণ্য বা সেবার এক একক পরিমাণ উৎপাদনে বা সম্পাদনে যেই পরিমাণ উপকরণ প্রয়োজন হয় তাদের অনুপাতকে কি বলে? উপকরণ উৎপাদ সহগ। তাহলে আমরা বলতে পারি না আমরা সহগ বা মূল্য ঘোষণা মানে দিব কি এক পিস উৎপাদন করতে কত জিনিস লাগে, এটা না ভাই? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমরা বলতে পারি না উপকরণ থেকে উৎপাদ, দেখেন উপকরণ থেকে উৎপাদ সব বাদ দিলে মানে আপনি দেখেন তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পার্থক্য সংযোজন কিনা আপনার, আপনি যে টাকায় কিনছেন আর যে টাকায় বিক্রি করছেন দুটো ডিফারেন্স কি সংযোজন কিনা বলেন? জি, জি, স্যার। সংযোজন তো অবশ্যই। তাহলে কেউ যদি 100 টাকা দিয়ে কিনে 101 টাকা বিক্রি করে তার সংযোজন 1 টাকা না? জি স্যার, 1%। হ্যাঁ, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য কি? সংযোজন। তাহলে দেখেন এখানে এই জাকির স্যার এখানে বলছে, দেখেন এই যে উপকরণ উৎপাদ সহগে বর্ণিত মূল্য বনাম সরবরাহ মূল্য বলা আছে। দেখেন মূসক 4.3 ফর্মে উপকরণ উৎপাদ সহগের মূল্য প্রদর্শন করতে আমরা সহগে লিখি কিনা যে এত টাকা র জি, মেটেরিয়াল স্যার। আছে, এত টাকা পেকিং মেটেরিয়াল আছে। প্রতিটি উপকরণ এবং সংযোজনের খাতের বিপরীতে তাদের মূল্য দেখাইতে হয়, আমরা সহগে লিখি না এই র মেটেরিয়ালের জন্য জি, এত স্যার। টাকা ভ্যালু, এতটুকু র মেটেরিয়ালের জন্য লেখেন কিনা বলেন? জি স্যার। এটি ইতিপূর্বে মূল্য ঘোষণার মূসক 1 ফর্মের অনুরূপ, শুধু উপকরণ ও সংযোজনের মূল্য যোগ করে পণ্য বা সেবার মোট মূল্য লেখা এবং বিক্রয় মূল্য লেখা দুইটা গড় বাদ দিচ্ছে। এই যে সহগ, এখানে দেখেন এই যে আগে যে মূল্য ঘোষণা ছিল মূসক 1 একের ক খ গ। বের করতেছে, এই দেখেন এই যে আগে যে মূল্য ঘোষণা ছিল এখানে, এখানে দেখেন তো, এখানে দেখেন তো এই যে উপকরণ অবলিক উৎপাদ সম্পর্ক বা সহগ বা মূল্য বৃদ্ধি ঘোষণা, এটা ছিল মূসক 1। আর এখন এটা কি 4.3 না? জি স্যার। দেখেন তো এখানে এই যে ক্রমিক সংখ্যা, এসএস কোড, পণ্যের নাম, সরবরাহের একক, বিবরণ, এই জায়গায় যায় এগুলি বাদ দিয়ে দিছে না? আগে যেমন ছিল না প্রতি এককের মূল্য, সম্পর্ক শুল্ক সহ মূল্য, তারপরে কি সম্পর্ক শুল্কের পরিমাণ, বর্তমান মূল্য, প্রস্তাবিত মূল্য, এই গল্প কি আছে বলেন? না স্যার। এখন দেখেন কি আছে, দেখেন পণ্যের নাম, কেজি, পরিমাণ, অপচয় পরিমাণ সহ কত, ক্রয় মূল্য কত, অপচয় শতকরা হার, লাস্টে কি সংযোজন। তাহলে আমরা বলি না এটা হলো উপকরণ আর এটা হলো সংযোজন? জি স্যার। তাহলে বলেন এই সহগ আর ইয়া কি এক? তাহলে আমরা আগে বলতে পারি না এই আগের ফরম্যাট থেকে এই কয়টা ঘর বাদ দিয়ে এই ফরম্যাটটা করা হয়েছে, নতুন ফরম্যাটটা? জি স্যার, নতুন ফরম্যাটটা করছে স্যার বাস দেওয়ার লিগে। আচ্ছা দেখ ওইভাবে না বলি, হ্যাঁ দেখে কি বলছে, দেখাইতে হয় বর্ণিত অবস্থায় অনেক করদাতা এবং ঘোষক কর্মকর্তার মধ্যে ধারণা সৃষ্টি হচ্ছে যে মূল্য ঘোষণায় রয়ে গেছে, আমরা বলি না মূল্য ঘোষণা, জি স্যার। এবং তারা মনে করছে 4.3-তে প্রদর্শিত মূল্যতে পণ্য সরবরাহ করতে হবে। তাহলে আমরা কি করতেছি বলেন? জি স্যার, হ্যাঁ তো স্যার এইটাই মনে করে। না, আমরা মনে কিন্তু করতেছি কিনা বলেন 4.3-তে প্রদর্শিত মূল্যতে কি করতে হবে? পণ্য সরবরাহ করতে হবে। অনেক করদাতা তাই করছে, না আমাদের বলে না ভাই এডিশন কম করছেন, 20% বাড়ায় নিয়ে আসেন বা 2% বাড়ায় জি নিয়ে স্যার। আসেন। জি স্যার। কোনো কোনো ক্ষেত্রে সেটি বাস্তবায়ন করা হচ্ছে, এটি আইন সিদ্ধ পদ্ধতি না। তাহলে আমার স্যার বলছে কি এটা কি পদ্ধতি না? এটা আইন সিদ্ধ পদ্ধতি না স্যার। আচ্ছা, আইনের ধারা 32 অনুযায়ী সরবরাহ প্রদান করতে হবে সরবরাহ মূল্যে। আপনি যেই টাকা অ্যাকাউন্টে ঢুকছে ওই টাকায় বেচতে হবে না? জি স্যার। এই যে ভ্যাট যে ইনক্লুসিভ কোথায় বলা আছে? ধারা 32। ধারা 32-এ প্রাপ্য পণ হইতে কর ভগ্নাংশের দিয়ে করের পরিমাণ নিরূপণ করে তা পণ হইতে বাদ দিলে যে মূল্য পাওয়া যাবে তাই হবে সরবরাহ মূল্য। কারণ আপনি একটা প্রোডাক্ট বেচে যদি 110 টাকা পান তাহলে 110 টাকার মধ্যে ভ্যাট আছে না ভাই? জি স্যার। তাহলে এই যে জি স্যার। 110 টাকাকে 115 দিয়ে ভাগ দিয়ে, হ্যাঁ 110 টাকাকে
115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিলে ভ্যাটের টাকা পাবেন না? জি স্যার। তাহলে এই 110 টাকার থেকে এই ভ্যাটের টাকা বাদ দেওয়ার পরে বাকিটা ভ্যালু না ভাই? এটা বলছে না, দেখেন তো। জি স্যার। অর্থাৎ করদাতা প্রকৃত যে মূল্যে পণ্য সরবরাহ করেন সেই মূল্যের ভিত্তিতে কি করতে হবে? কর নিরূপণ করবেন। মূসক 4.3-তে প্রদর্শিত মূল্যে পণ্য সরবরাহ করা কিনা সঠিক নয়। এটি পণ্য বা সেবার একটি নির্দিষ্ট মূল্য, মানে আমি আনুমানিক 110 টাকা বিক্রি করতে পারি, বাস্তবে আপনি ডিসকাউন্ট দিয়ে একটু কম বেশি বেচতে পারেন না? জি স্যার। সবাই দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা? তাহলে প্রশ্ন করা যেতে পারে যে 4.3-তে প্রদর্শিত মূল্য তাহলে কোন কাজে ব্যবহৃত হবে? এটি অডিটের সময় ন্যায্য বাজার মূল্য নির্ধারণের জন্য কি ন্যূনতম বাজার মূল্য বিক্রি হতে হবে। আপনি বলছিলেন যে আমার পণ্যের দাম 110 টাকা, বাস্তবে আমি আসলে 108 টাকা বেচি, 112 টাকা বেচি, এরকম না ভাই? জি স্যার। তাহলে বলেন সহগের যে সংযোজন 40% না 30%, এটা কোনো আইনগত ভিত্তি আছে কিনা? না স্যার। এটা নিয়ে কারো অবস্থা থাকলে বলেন। এটা আইনগত ভিত্তি নাই, ঠিক আছে স্যার, তারা চাপাচাপি করে স্যার 4.3 গেলে। সামাজাবি তো করবো। এখন আপনার মনে করেন আপনি অ্যাকাউন্টিং একটু দুর্বল বা নতুন, এখনো ক্লিয়ার না, অথবা আপনার কোম্পানি কি কোনো কথা দুর্বলতা, ঠিকঠাক কি বলেন? জি স্যার। আচ্ছা, এইবার আমরা সহকে যাই না। এখন আপনারা বলেন যে আপনারা উৎপাদনকারী সহক কি পারেন? জি স্যার। তাহলে তার উৎপাদনকারী দেখাবো না। ট্রেডিং সহক কি পারেন? জি স্যার। তাহলে তো সেটাও দেখার দরকার নাই, কি বলেন? স্যার সবগুলো অন্তত একবার করে দেখান। দুইটা তার যদি পারেন উৎপাদনকারীটাই দেখান। হ্যাঁ স্যার আমরা কেউই কিছুই পারি না স্যার। স্যার উৎপাদনকারী দেখান। আচ্ছা, এখন বলেন তাহলে তার উৎপাদনকারীটা দেখান। উৎপাদনকারী সহক দেওয়ার আগে আমি একটু উৎপাদনকারী আর আর ট্রেডিং না, ট্রেডিং এরটা পারেন আপনারা? যাহা কিনে তাই বেচে। স্যার জি স্যার। আপনার আমরা কাছে আমার একটা আমাদের রিকোয়েস্ট স্যার। স্যার হুম, এখানে আমরা দেখাইছিলেন স্যার একটা হ্যালো জি বলেন। রমজানের আগে স্যার। স্যার আপনার কাছে আমাদের মানে স্যার বিনীতভাবে নিবেদন স্যার একটা জিনিস স্যার। হুম, স্যার এখানে এক করি কি স্যার, আমরা তো আসলে সবাই যে একে ব্যাড ব্যাকগ্রাউন্ডে আছি এটা কিন্তু না স্যার। হুম, মানে অ্যাকচুয়ালি স্যার আমরা একটু আপনার কাছ থেকে শিখতেই চাচ্ছি হুম, স্যার। যদি আপনার কাছে আমার এটা বিনীত অনুরোধ স্যার, হুম। আপনি আমাদের আস্তে আস্তে করেই হোক স্যার, কিন্তু স্যার আমাদের সবকিছু সহকটাই ধীরে ধীরে সব আইটেমের যেটা সহক থাকে স্যার, একটু যদি আপনি ধীরে ধীরে আমাদেরকে একটু বুঝান স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন তাহলে আমি আগে ট্রেডিং দিয়ে শুরু করি। হ্যাঁ, শুরু থেকে দেখেন। এখন আপনাদের মধ্যে কথা হলো এনবিআর এর কেউ থাকলে এই আমার বুদ্ধি আমার উপরে অ্যাপ্লাই করবেন না কিন্তু। এখন আপনি বোঝেন যে একজন ট্রেডিং ব্যবসায়ী কত রকম ব্যাট প্র্যাকটিস করতে পারে বলেন তো? মানে ব্যাটের হাত প্র্যাকটিস করতে পারে 15%, 7.5%, আচ্ছা, 5%। হ্যাঁ আমরা বুঝি। একজন বাণিজ্যিক আমদানিকারক সে যদি রেয়াত নেয় 15% প্র্যাকটিস করতে পারে বলেন? জি স্যার। আচ্ছা, একজন বাণিজ্যিক আমদানিকারক যদি রেয়াত না নেয় 5% প্র্যাকটিস করতে পারে না? জি স্যার। একজন বাণিজ্যিক স্যার। আমদানিকারক যোগানদার হিসেবে 7.5% দিতে পারে না? জি স্যার। একজন বাণিজ্যিক সেবা আমদানিকারক প্রদানকারী হিসেবে অপরিপূর্ণ ব্যবসা আসতে পারে কিনা বলেন? আসতে পারে। তাহলে আপনি বুঝেন বাণিজ্যিক আমদানিকারক 15% প্র্যাকটিস করলে শখ দিবে না ভাই? জি স্যার। নাহলে তো রেয়াতি কাটা যাবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, বাণিজ্যিক আমদানিকারক 5% প্র্যাকটিস করলে শখ দিবে। আমরা কি শিখলাম? স্যার দিতে দিতে হবে, কিন্তু না দিলে কি হবে? রেয়াত কাটা যাবে, জরিমানা হবে, কি বলেন? জি জি স্যার। স্যার। 10,000 টাকা। স্যার মানে আপনি গুরুত্ব বোঝেন। 15% দিলে শখ, না দিলে রেয়াত কাটা না ভাই? জি স্যার। আর 5% দিলে কি রেয়াত কি কাটতে পারবে? রেয়াত তো নাই, কিন্তু কি হবে? জরিমানা হবে, ঠিক না? 10,000 টাকা জরিমানা হবে। হ্যাঁ, অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ব্যবসায়ী হয় শখ না দিলে 10,000 টাকা জরিমানা হবে না? জি স্যার। আচ্ছা, হবে স্যার। এখন আপনি দেখেন, মনে করেন আপনি একটা পণ্য কিনলেন, খেয়াল করেন, আপনি যদি রেয়াত নেন তাহলে কেনার সময় যেই ভ্যাটের টাকা দিচ্ছেন ওইটা বাদ দিয়ে আপনি ভ্যাট ছাড়া মূল্যটাকে ক্রয় মূল্য বলবেন না? জি স্যার। যেমন আপনাদের আমি একটা জি, জিনিস জি। বুঝাই। মনে করেন আচ্ছা ইয়া করি, আপনি বোঝেন, আমি আমার এটা আলোচনা করি করে তারপরে বুঝাই না, 10 মিনিট যাক, কি বলেন? জি স্যার। জি। বলে করেন দুইজন ব্যবসায়ী। হ্যাঁ, একজন এখানে একজন ব্যবসায়ী আছে, যেই ব্যবসায়ীর দোকানের নাম কি আলাল অ্যান্ড দুলাল স্টোর।
এই ব্যবসায়ী কি করে, যাহা কিনে তাহাই বেচে, এবং উনি ট্রেডিং প্র্যাকটিস করে। তাহলে বলেন ওনার ব্যবসার নেতাটা সবাই বুঝছেন কিনা? জি জি স্যার। ট্রেডার্স 5%। হ্যাঁ, traders। এখন এই ব্যবসায়ী কি করছে, তার বয়স হয়েছে, আলাল তার এক ছেলের নাম, দুলাল এক ছেলের নাম। এখন যদি এই ব্যবসাটাকে দুই ছেলের মধ্যে ভাগ করে দেয়, তাহলে দুই ছেলের বাপদাদার ব্যবসায়ী যদি করে, তাহলে বলেন দুই ভাই কি ট্রেডার্স কিনা? জি স্যার। জি ট্রেডার্স। ব্যবসার নেতার কি চেঞ্জ হয়েছে? না স্যার। না। তাহলে উনি মনে করেন এই ব্যবসাটাকে দুই ভাগ করে, মাঝখানে পার্টিশনটা দুই ভাইকে, দুইটা কি ব্যাট নিবন্ধন নিয়ে দিল, মুনাটা বন্ধ করে দিল, দুই ব্যাটটা দিল। তাহলে আলাল স্টোর, দুলাল স্টোর, বাবা যেভাবে যাহা কিন্তু তাহাই ব্যস্ত, ওনারাও কি করে, যাহা কিন্তু তাহাই ব্যস্ত। যাহা- দেখেন তো ঠিক আছে কিনা? জি জি স্যার। এখন এই দুই ভাইয়ের মধ্যে দুলাল ভাই ঠিক করলো, বাবা যেভাবে কিনতো, চালান দ্বারা কিনতো এবং 5% সেলস ব্যাচ দিত, আমি এটাই প্র্যাকটিস করবো, রেয়াত দিব না। দেখেন দুলাল ভাই এটা বলছেন কিনা? জি জি স্যার। আলাল ভাই সিদ্ধান্ত নিল যে আচ্ছা রেয়াত নিলে নাকি কস্টিং কম পড়ে, দুলাল ভাই তো করে বাপদাদা যেভাবে, আমি এক কাজ করি রেয়াত নিয়ে একটু দেখি। তাহলে আলাল ভাই একটু নিউ চেঞ্জ করলো কিনা বলেন? এছাড়া জি দুই ভাই ব্যবসা তো একই রকম, জি ঠিক আছে? আচ্ছা এখন জি। এই দুই ভাই যখন পণ্য কিনতে গেল, তখন কি হয় দেখেন, আলাল ভাই 15% হারে সেলস ব্যাট দেয়, দুলাল ভাই কত পার্সেন্ট হারে সেলস ব্যাট দেয়? 5% হারে। 5% হারে। আলাল ভাই কেনার সময় ব্যাট রেয়াত নেয়, দুলাল ভাই কি করে না, কেনার সময় ব্যাট রেয়াত রেট নেন। নেয় না। মানে কেনার সময় ব্যাট দেয় কিন্তু এটা ফেরত নেয় না। এছাড়া তো সব একই, ঠিক না? জি স্যার। জি এখন বুঝেন, আলাল ভাই মনে করেন 2/7 তারিখে, 2/7/2020 তারিখে একটা 6.3 দ্বারা ব্যাংনা ঘাটে গেল বা ঢাবা বাজার গেল বা ইসলামপুর গেল, যাই 1 লাখ টাকার প্রোডাক্ট কিনলে সে ব্যাট সহ 1,15,000 টাকা চেক দিবে না? জি স্যার। জি কারণ তার কাছে যে পণ্য বিক্রি করে সেই লোক তো 15% সেলস ব্যাট দেয়। তাহলে আলাল ভাই অ্যাকাউন্ট থেকে কয় টাকা গেল বলেন? 15,000। 1,15,000 টাকা না? জি আলাল ভাই যদি জানে আমার 9.1-এ আমি যখন সেলস ব্যাট দিব, এই 15,000 টাকা আমি বিয়োগ করে বাকি টাকার উপর ট্রেজারি দিব, এটাই তো আমরা জানি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে আলাল ভাই বলেন ক্রয় মূল্য জায়গায় 1,15,000 লিখবে না 1 লাখ লিখবে? 1 লাখ। 1,15,000। ঠিক না? কি বলে? 1 লাখ স্যার। 1 লাখ। কারণ সে তো জানে যে আমি সেলস দেওয়ার সময় 15,000 টাকা আমি সমন্বয় করে বাকি টাকা জমা দেবো না? জি স্যার। আচ্ছা এখন আলাল ভাই চিন্তা করলো আমার ক্রয় মূল্য কত, 1 লাখ, তাহলে বলেন 1 সহগের লাখ। সময় ক্রয় মূল্য 1 লাখ লিখবে না? জি স্যার। তারপরে এই 1 লাখ টাকার উপর সে সংযোজন করবে না? জি স্যার। আচ্ছা ঠিক অনুরূপভাবে দেখেন, দুলাল ভাইও ঠিক ওই আলাল ভাইয়ের মতো একই দোকান থেকে পণ্য কিনছে 6.3 দ্বারা, তাহলে 1 লাখ টাকার উপরে দুলাল ভাইও 15% ব্যাট দিছে না? সে 1,15,000 টাকা চেক কাটছে না ভাই? জি স্যার। কারণ এই দুইজনের কাছে 6.3 ছাড়া ওই ব্যক্তি পণ্য বেচবে না, সবাই বোঝেন। তাহলে দুলাল ভাই 1,15,000 টাকা চেক দিছে কিনা? জি স্যার। বাকিরা তো কথা বলে না। এই বাকিরা শুনতেছে স্যার মনোযোগ দিয়ে। হ্যাঁ স্যার ঠিক আছে। এখন দুলাল ভাই ক্রয় মূল্য কত বলে? দুলাল ভাই তো 15,000 টাকা ব্যাক পাবে না। দুলাল ভাইয়ের 1,15,000 টাকা। 15,000। সবাই খেয়াল রাখেন, শখ করার সময় এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ আছে। তাহলে দুলাল ভাই যদি রেয়াত না নেয়, 15,000 টাকা যোগ করে তার ক্রয় মূল্য ধরা উচিত না? জি স্যার। জায়গাটা ধরতে পারছে কিনা সবাই বলেন? জি স্যার, তার কস্টিং এর মধ্যে চলে যাবে, এটা প্রোডাক্ট কস্টের মধ্যে চলে যাবে। প্রোডাকশনে চলে যাব না? তাহলে আলাল ভাই যদি সংযোজন করে, দুলাল ভাই সংযোজন কম করতে পারে না? সে বলবে না দেখেন আমার পণ্য ক্রয় মূল্য 1,15,000 টাকা, অলরেডি ব্যাট 15% আমি দিয়ে দিছি, সে তাহলে 18% সংযোজন করতে পারে না ইচ্ছা করলে? মনে করেন জি স্যার। আলাল ভাই স্যার। যদি 33% সংযোজন করে, দুলাল ভাই 18% করতে পারে কিনা বলেন? জি স্যার। পারে। কেন? কারণ কি এই 15% দুলাল ভাই দিয়ে দিচ্ছেন এখানে। জি স্যার। তাহলে আপনি দেখেন তো 1 লাখ টাকা ক্রয় মূল্য, 33% সংযোজন, 1,33,000 টাকা পণ্যের দাম কিনা বলেন ব্যাট ছাড়া? জি স্যার। তাই 1 লাখ টাকা পণ্যের ক্রয় মূল্য, সংযোজন করলে কত? 33%। 33%। তাহলে পণ্যের মূল্য কত? 1,33,000 হইলো কিনা বলেন? 1,33,000। আচ্ছা দুলাল ভাই যদি 15% ব্যাট যোগ করে ক্রয় মূল্য 1,15,000 না? জি স্যার। 15,000। দুলাল ভাই যদি 15% ব্যাট এখানে দিয়ে দিছে, সে বলতে পারে না তাহলে আমি 18% সংযোজন করবো? তাহলে জি 15 স্যার। আর 18 33 হয় কিনা বলেন?
জি স্যার। এটা তাকে বুঝাইতে হবে যে ভাই দেখেন আমার ক্রয় মূল্য তো 1,15,000, আমি তো ব্যাট নেই নাই, তাহলে আমার অলরেডি 15% মূল্য বৃদ্ধি আছে কিনা বলেন আলাল ভাইয়ের জি চেয়ে। স্যার। তাহলে আমি জি স্যার, 18% right, এডিশন right. করবো না? জি, যুক্তি আছে কথায়। 18 15 কি 33 না? জি জি স্যার। স্যার। এটাই তো হওয়া উচিত। এখন আপনি যদি ইন্সপেক্টর স্যার অ্যাকাউন্টিং এর ছাত্র না হয়, সে কয় ভাই 18% কোশ্চেন আমি নিব না, তাহলে আমরা কি করি ওই 1,00,000 টাকা ধরে 33% এডিশন করি, কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় একটু ভুল হইতেছে না এটা আমাদের? জি এটা আমরা স্যার। নিলে স্যার ভুল হইতেছে কিনা বলেন? অনেক ইন্সপেক্টর আছে। আমি স্যার কিছুদিন আগে একটা ট্রেডিং এর শখ জমা দিছি স্যার, হুম এরকম 15% ইনপুট পর্যায়ে দিয়ে আসে। হুম এক ইন্সপেক্টর নাম আমি বলবো তো না আপনাকে স্যার। বলছি যদি স্যারে সহজ সরল হয় তাহলে কি করবেন, 1,00,000 টাকা ক্রয় মূল্য করে 33% এডিশন করবেন, কিন্তু আপনার কি মনে হচ্ছে লজিকে কি বলে আপনার হিসাবটা ভুল হইতেছে কিনা? জি স্যার। জি, উচিত ছিল তখন না তো বেশি হতে হবে। 1,15,000 জি স্যার। করে 18% এডিশন আমি বুঝে দিবেন, এখানে 15% আছে। ওনারে স্যার আমি বুঝাইছি যে বিলো ভেন্টির তো আমি রেয়াত পাই না, আমি যেহেতু 7.5% প্র্যাকটিস করি। জি উনি এটা মানবে না। উনি কইতেছে আপনি বিলো ভেন্টিতে ইয়া বেস ভ্যালু যেটা আছে বেস ভ্যালুর উপরে ধরেন। না না, তাহলে তো ঠিক আছে, তো ঘুরে ফিরে তো একই তো হইলো। আপনি 1,00,000 টাকার উপরে 15 আর 18 33 হচ্ছে কিটা বলে? হ্যাঁ। আমরা তো এটাই করি, লাস্টেতে কি করি, কিন্তু এখানে ভিতরে একটা টেকনিক্যাল ভুল হয়েছে কিনা বলেন? জি স্যার। ভাই আপনি ওই যে ভাত তরকারি একসাথে খাইছেন, এখন আপনি অনেক সময় কি ভাত আলাদা খাইছেন তরকারি আলাদা খাইছেন, টেস্ট পাইছেন বলেন? না। খাওয়া তো হয়েছে, পুরাটাতে পেটে গেছে। জি স্যার। আচ্ছা যাক, ওইভাবে কেউ নিয়ে না, আমরা মজা করতেছি। তাহলে এখন দেখেন এই 1,00,000 টাকার পণ্যের উপরে 10% এডিশন করছেন, তাহলে 1,10,000 এর উপরে কি 15% ব্যাট দিবেন না আপনি? জি স্যার। তাহলে আপনি দেখেন তো আমরা কি করতাম, 16,500 টাকা সেলস ব্যাট দিব, তাহলে এই 15,000 টাকা অ্যাডজাস্ট করতাম না? জি স্যার। তাহলে ওনার ট্রেজারি আসছে কত বলেন? 1500 স্যার। আর এই এই লোকের আসছে কত দেখেন, সে 1,15,000 টাকার উপরে 10% এডিশন করে 1,25,000 টাকার উপরে সেলস ব্যাট 5% দিবে না? জি স্যার। তাহলে এই এই টাকা কি সে ফেরত দিতে পারছে? তাহলে এটা কষ্টে না যদি স্যার। না ঢুকায় তাহলে তার অ্যাকাউন্টিং ভুল আছে কিনা বলেন? জি স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার। তাহলে বলেন এই 5% আর 15% পার্থক্য বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা এখন যদি এটি নেয় তাহলে কি হবে দেখেন, যদি এটি ফেরত নেন দেখেন তো, ইনপুট স্টেজে 15% 1,00,000 টাকার উপর 15% ব্যাট দিচ্ছেন কিনা 15,000 টাকা? জি স্যার। জি ইনপুট স্টেজে এই 1,00,000 টাকার উপর 5,000 টাকা এটি দিছিলেন কিনা বলেন? জি স্যার। এটি তো আলাল ভাই ফেরত পায়, এটি কি পায়? দুলাল ভাই ফেরত পায়। দুলাল ভাই ফেরত পায়। তাহলে আগের মতো যখন সেলস ব্যাট 16,500 দিবে, আলাল ভাই এটি সমন্বয় করে 3,500 টাকা সরকারের কাছে আর পাওনা আছে না? আছে। তাহলে দুলাল ভাইও কি এটি সমন্বয় করে আরো 1,250 টাকা ট্রেজারি দিবে না? জি স্যার। তাহলে বলেন কোনটা ভালো, 15% না 5%? 15% ভালো স্যার, স্যার দুইটাই ভালো স্যার। দুইটাই ভালো। এটা হচ্ছে স্যার ইম্পোর্ট স্টেজে কত দিয়েছে। হুম। এখন যদি ইনপুট স্টেজ এরকম থাকে যে আপনি কেনার সময় শুধু এটি দিয়ে আসছেন কিন্তু আর কোনো ব্যাট দেন নাই, তাহলে আপনার জন্য 5% ভালো না? জি স্যার। অথবা আপনি দোকানদার হিসেবে সাপ্লাই দিচ্ছেন, রেয়াত নেন না, তাহলে আপনার জন্য মানে এটা হচ্ছে অবস্থা বুঝে, ঠিক না ভাই? জি স্যার। আচ্ছা এখন তাহলে আমরা এবার একটা শখ দেখি। আচ্ছা দেখেন এই বিল অফ এন্ট্রি দেখে, বিল অফ এন্ট্রি তো আপনারা চিনেন আশা করি। জি স্যার, এটা অ্যাডজাস্টমেন্ট করি স্যার। না আমি এই ডেস্কটপ টেস্ট করছি কেন, কারণ আপনারা বলেন না শখ করে দেখাতে ওই যে ব্যাকে ওই যে এক্সেলের কাজটা ঠিকমতো করা যায় না, বুঝছেন? তাহলে নেক্সট ক্লাস থেকে আপনাদের এখানে প্র্যাকটিস করা হবে, এই জন্য ডেস্কটপে ব্যাক করছি, বুঝছেন? বুঝেন নাই? মনে করেন এখানে উইন্ডোজে এক্সেলে ভালো কাজ করা যায়, ম্যাকে করা যায় না, এই জন্য আমি ডেস্কটপে টেস্ট করছি। আচ্ছা এখন দেখেন যে এই যে বিল অফ এন্ট্রি, হ্যাঁ এই বিল অফ এন্ট্রি থেকে দেখেন তো
এইটা আমাদের প্রোডাক্টের নাম না, জি স্যার এটা আমাদের কি প্রোডাক্টের নাম। নাম। আচ্ছা, এখানে দেওয়া আছে না কতটুকু আসছে? নিড স্যার এখন আপনি হট রোল কয়েল মানে ওই যে শীট আছে না একরকম স্টিলের শীট, এই শীট যদি বিক্রি করেন আপনার নর্মালি কি কেজি বা টনে ধরে বিক্রি করেন না? জি তাহলে এখন বলেন এই ব্যক্তির শখ যদি জমা দেন আপনি কিভাবে দিবেন? কেজিতে দিবেন না পিসে দিবেন না রোলে দিবেন? এটা বেচে কিভাবে স্যার? আমরা তো বলছি যে উনি বেচে কি টনে বা কেজিতে, তাহলে আপনি কেজিতে দিয়ে রাখলে এটাকে গুণ দিলে টন হয়ে যাবে না ভাই? জি স্যার কেজিতে করাই ভালো স্যার। তাহলে বলেন এই এই ব্যক্তি শখ কি দিবেন? কেজিতে দিবেন। তাহলে পণ্যের নাম পাইছেন কিনা বলেন? জি স্যার আচ্ছা, পরিমাণ পাইছেন কিনা বলেন? জি স্যার আচ্ছা, এখন এই ব্যক্তি দেখেন এই যে পণ্যটা এই পরিমাণ পণ্য আনলো, এটার এই যে অ্যাসেসেবল ভ্যালু দেখেন, এই যে অ্যাসেসেবল ভ্যালু, হ্যাঁ এটা এই অ্যাসেসেবল ভ্যালুটা কোত্থেকে আসে দেখেন এটা দেখেন তো ইউনিট ইউএসডি তে না প্রাইস, এটা দেখেন তো জি। এক্সচেঞ্জ রেট না? জি স্যার তাহলে এই দুইটা যদি গুণ দেন, দেখেন এই দুইটা গুণ দিলেন, গুণ দেওয়ার পরে দেখেন তো এখানে আবার একটা অ্যাডজাস্টমেন্টের ইয়ে আছে না? দেখেন তো আছে? এই যে জি, বলেন না স্যার। অনেক সময় যে ভাই আমার এই পণ্য এবার লোড দিয়ে দিছে, তারপরে দেখেন তো এখানে ইন্স্যুরেন্স আর অন্যান্য খরচ আছে না? দেখেন, তাহলে এই এই ইউনিট প্রাইসকে এই যেমন 2,74,429 কে তখনকার রেট ছিল 84.5, এটা দিয়ে গুণ দিয়ে এই অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে এই টাকাটা আসছে না? দেখেন তো তাহলে প্রোডাক্টের দাম কত বলেন? 2,36,55,000। এই টাকার উপরে দেখেন তো আপনি সিটি দিচ্ছেন না 10%? জি স্যার তাহলে আমাদের এই যে ইয়াতে বলা ছিল না পণ্যের মূল্য নির্ধারণ হয় কি হয়, ধারা 32-এ বলা ছিল না ওই ইয়া, এই দেখেন যে ধারা 32 বের হয়েছে। আচ্ছা দেখ, ওখানে বলা আছে না যে যদি আমদানিকারক হয় এই পণ্যের অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি আরডি এসডি যোগ করার পরে পণ্য মূল্য, তাহলে দেখেন তো এই টাকার সাথে এই টাকা যোগ করে দেখেন তো এই টাকাটা আসছে না? দেখেন তো জি স্যার জি স্যার এই টাকার সাথে এই টাকা যোগ করার পরে এটা আসছে কিনা বলেন? যদি এখানে রেগুলেটরি ডিউটিও থাকতো এসডিও থাকতো তাহলে সবগুলি যোগ করে এই তিনটার যোগফলের উপরে কি ব্যাট আসতো না? ব্যাটের বেস ভ্যালু দেখেন তো। জি স্যার তাহলে আমরা যদি লোকাল বাজার থেকে পণ্য কিনি এই এই টাকার উপরে 15% ব্যাট দিতাম না? আমরা যদি 6.3 দ্বারা পণ্য কিনতেন আমরা কি করতাম? 100 টাকা 15 টাকা ব্যাট দিতাম না? তাহলে আমরা বলতে পারি না ধারা 31 অনুযায়ী এটা আমার ক্রয় মূল্য। দেখেন তো, জি স্যার বলা যায়। তাহলে আলাল ভাই যদি রেয়াত নেয় তাহলে সে এই টাকাকে এই দেখেন এই টাকাকে এই পরিমাণ দিয়ে ভাগ দিয়ে প্রতি কেজির দাম পাবে না? জি স্যার আর দুলাল ভাই যদি রেয়াত না নেয় তাহলে তার উচিত না এই দুইটা যোগ করে বাই করা, অথবা ওই যে ইয়ার মতো এটা বাই করলে হয়, কিন্তু কত মাসে রিসেন্ট করতে হবে? 33%। তাহলে বলেন আলাল ভাই করে মূল্য পাইছেন কিনা? পাইছেন ভাই? বলছি ক্রয় মূল্যটা কোথায় আছে এটা পাইছেন কিনা বলেন? জি স্যার এখন দেখেন যদি উনি 5% প্র্যাকটিস করে, এই দেখেন এটি এই টাকার উপরে দেখেন তো আপনি ডিউটি দিয়ে আসছেন কিনা? তাহলে এই ব্যাটের টাকার এটি টাকার কি একই টাকা কিনা বলেন? যেই টাকার উপরে ব্যাট দিয়েছেন ওই টাকার উপরে এটি দিয়েছেন কিনা বলেন? জি স্যার সবাই বলতেছেন জি স্যার জি স্যার না? বাকিরা কথা বলে না তো? আপনি বলেন জি স্যার আলাল ভাই যদি এখন বলে আমি রেয়াত নিব না, তাহলে সে যেই টাকা দিয়ে পণ্য কিনছে ধরেন এই কত 2,60,20,000 টাকা, এই টাকার উপরে যদি পণ্য বেচা দেয় তাহলে কি তাকে 1 টাকা ব্যাট দেওয়া লাগবে? 5% অলরেডি সে দিয়ে আসছে না? জি স্যার আলাল ভাই যদি বলে যে আমি 1 লাখ টাকা এডিশন করছি, তাহলে এই 1 লাখ এই টাকার উপরে তার 5,000 টাকা ট্রেজারি দিলে হয়ে যাবে না ভাই? দেখেন তো, জি স্যার আর আমরা কি জানি ট্রেডিং ব্যাট প্রতি লাখে কত আসে? 5,000। 5% 5,000 আপনাকে যদি কোনো মালিক বলে যে ভাই আমি এই কনসাইনমেন্টে 50,000 টাকার বেশি ট্রেজারি দিব না, তাহলে
আমি আপনি এই পণ্যের দামের উপরে 10 লাখ টাকা এডিশন করে বেচে দিলে কি 50,000 টাকা দিয়ে আসবে না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি না কেউ যদি 5% প্র্যাকটিস করে তাহলে সে অলরেডি এটি দিয়ে আসছে, যেই পরিমাণ মূল্য বৃদ্ধি করবে ওই পরিমাণ টাকার উপর ট্রেজারি দিবে 5%। দেখেন তো জি স্যার। সবাই এই জায়গাটা ক্লিয়ার? জি স্যার। যে কেউ যদি 5% প্র্যাকটিস করে তাহলে কি করতে হবে, এই ক্রয় মূল্যের উপরে সে অলরেডি ব্যাটও দিয়ে আসছে, কি করছে, এটিও দিয়ে আসছে। তাহলে এই টাকার উপরে যেই পরিমাণ এডিশন করবেন ওই পরিমাণ টাকার উপর 5% দিবেন না? জি স্যার। এটা হলো স্টার্টার প্র্যাকটিস করলে। আর ট্রেডিং প্র্যাকটিস করলে, সরি ট্রেডিং প্র্যাকটিস করলে, আর স্টার্টার প্র্যাকটিস করলে কি করবেন? বেস ভ্যালুর উপরে স্যার 33% সংযোজন করে স্যার। আচ্ছা থাক, না দেখাচ্ছি দাঁড়া। এখন এই যে আমরা যে শখ করব, তাহলে আপনি দেখেন এখানে কি লেখা আছে যে এগুলি তো ফরম্যাটের ডিফল্ট। উপকরণ উৎপাদক বিধি 21 দ্রষ্টব্য, তাহলে বিধি 21-এ এই সংক্রান্ত কিছু দিক নির্দেশনা দেওয়া আছে না, শখ কি, কতদিনের মধ্যে জমা দিবেন, এই ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে না, কে দিবেন কে দিবেন না। ওইখানে বলা আছে না রপ্তানিকারক দেওয়া লাগবে না, কি বলে বিধি 21-এ বলা আছে কিনা যে রপ্তানিকারককে শখ দিতে হবে না? জি স্যার বলা আছে। ভাই আপনাদের একটা ইয়া বলি, হ্যাঁ, অফ দ্য রেকর্ডে, কালকে আমার জমি রেজিস্ট্রেশন, বুঝছেন, আমি 2 দিন অফিস করবো না। এখন আপনাদের মনে করেন ক্লাস গ্যাপ দিতে দিতে এত দিছি, আজকে চক্ষু লজ্জার কারণে আর ক্লাস ক্যান্সেল করি নাই, কি বুঝছেন? বুঝছি স্যার। কালকে জমি রেজিস্ট্রেশন ডেট, হ্যাঁ জমি রেজিস্ট্রি করতে যাব। এখন আপনি মনে স্যার করেন আলহামদুলিল্লাহ, কিন্তু স্যার ওই যে একটা ফ্রি সেমিনার করার কথা ছিল স্যার 6 দিন জমি রেজিস্ট্রি উপলক্ষে। না না, হ্যাঁ এটাই আর কি, সবাই মিষ্টি খাওয়ায় আমি ট্রেনিং করাই, ঠিক আছে? স্যার এটা কি অফলাইন হবে না অনলাইন হবে স্যার? না না, এটা আমি বলি, এটা আমরা ফিজিক্যাল ট্রেনিং করাবো। ওই যে মানে এটা হচ্ছে কি, একটা টাকাও কেউ থেকে নিব না, একটা টাকা দিব না, কোনো আপনারা কিছু দিব না, কিছু নিব না, 100% ফ্রি, শুধু নিজের নিজের কনভেন্স দিয়ে আসবেন, আচ্ছা ক্লাস করবেন। স্যার স্যার এটা কি স্যার এটা কয়টা থেকে করবেন স্যার? ওইটা করবো শনি, মনে করেন ধরেন শনিবার তো ইনকাম ট্যাক্সের গ্রুপ স্টাডি করবো সামনের সপ্তাহ থেকে, ঠিক আছে? জি স্যার। শনিবার বাদে এটা হবে রবি, আপনাদের তো সোমবার ক্লাস, মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন করে 2 সপ্তাহ করে দেবো, শেষ, ফ্রি, 100% ফ্রি ফিজিক্যাল ট্রেনিং। কয়টা থেকে, সময় কি সোমবার পরে নাকি? 7:30 থেকে 9:30। স্যার আরেকটা, জি যারা আমরা টিআরপি এক্সামে স্যার অ্যাপ্লাই করছি স্যার, টিআরপি শনিবার দিন আসেন, আপনাদের গ্রুপ স্টাডি করি। স্যার আমরা ফিজিক্যালি যাওয়ার সুযোগ নেই স্যার, আমরা যারা জব করি স্যার। আমি কি করবো বলেন, ফিজিক্যালি আপনি আসতে পারেন না, আমি আপনার জন্য তো চেষ্টা করতেছি, কি বলেন, কারণ আপনার পকেটে 2 লাখ করে আছে, না আমি তো চেষ্টা করতেছি জি স্যার, যে আপনারা সাথে থাকে নিয়ে করেন, ঠিক আছে? যদি অনলাইনে করা যায় স্যার? বস অনলাইনে করলে আবার ওইভাবে পার্টিসিপেট হইতে হইব না, আর সব সময় কি আর সব কিছু কি আর অনলাইন নিয়ে করা যায় বলে? না স্যার, ঠিক আছে, এটা তো স্যার রেকর্ডিং ক্লাস দেওয়ার কি কোনো অপশন আছে স্যার? আমি তো ক্লাস করতেছি না, আমরা তো এমনি গ্রুপ স্টাডি করব। যেমন আপনি এরকম থাকতে পারেন না, ট্যাক্সের কেউ কেউ আমার চেয়ে অভিজ্ঞ লোক, কি বলেন, আমরা যা জি বসে স্যার। একটা ডিসকাস করলাম, আইনের বিভিন্ন ধারাবিধি নিয়ে একটা আলোচনা, আপনারা বসে কলিগরা ইয়া করেন না, সমমনস্কতা যারা ডিসকাস করেন না বিভিন্ন ধারা নিয়ে, আপনি মনে করেন আমরা জি স্যার। এইভাবে করবো। আর আমরা যে ট্যাক্সের কাজ করবো তো এই জন্য গ্রুপ স্টাডি করবো, এখানে এনবিআর কর্মকর্তারা থাকতে পারে, মানে একটা টিম। স্যার এটা কবে হবে স্যার? জি স্যার গ্রুপ স্টাডি কবে থেকে স্যার? গ্রুপ স্টাডি নেক্সট শনিবার থেকে। নেক্সট শনিবার শোনেন, আপনাদের গ্রুপ স্টাডি করার আগে আমি নিজে পড়ালেখা করতেছি, আমরা প্রত্যেকটা এসআরও, প্রত্যেকটা ব্যাখ্যা, প্রত্যেকটা ধারা নিয়ে আলোচনা করবো ট্যাক্সে, কারণ আপনি বাসায় বসে বসে একা পড়া হবে না তো, বুঝেন নাই? এই যে মনে করেন গ্রুপ স্টাডি করছি 3 বছর আগে, ওইখান থেকে 30 জন ব্যাটেড বেজার হয়েছে, কি বুঝছেন আপনি? যারা গ্রুপ স্টাডিতে ছিল এই মুহূর্তে লাইসেন্সধারী ব্যাটেড বেজার তারা 30 জন, কারণ একা একা পড়া যায় না, আপনি বাসায় গেছেন একা পড়া হয় না, থাকলে বসে বসে শুনলেন, এটাও কিন্তু একটা পড়া হয়, কি বলেন? জি স্যার। থাকলে স্যার কিন্তু স্যার উত্তরা থেকে তো আসা সম্ভব না 7টার মধ্যে স্যার, অফিস শেষ হয়ে 7টায়। আচ্ছা দেখ, আপনারা রাখছি, এখন দেখেন, আপনার চেষ্টা করেন, বাকিটা আপনার চয়েস। এখন শুনেন, কারো না কারো লাখ খারাপ তো হবেই, সব তার মন মতো হবে না। আচ্ছা দেখেন এখানে, তাহলে এই যে মুসুক 4.3 লেখা আছে না ভাই, এটা উপকূল উৎপাদ শখ,
বলছি লেখা আছে কিনা বলেন। তাহলে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, বিন নাম্বার এগুলি আপনারা পূরণ করতে পারবেন কিনা বলেন। বলছি প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিন নাম্বার, এগুলো তো স্যার যার যার মতো শেষে করে নেবে। দাখিলের তারিখ, আপনি যেদিন অনলাইনে জমা দিলেন ওই তারিখ দিলেন। তারপরে কি বলছে দেখেন, ঘোষিত সহগ অনুযায়ী পণ্য বা সেবা অপসারণের তারিখ। আর আপনাদের অনুমান থাকে না যে আমি 2 দিন পরে জমা দিব, 3 দিন পরে পণ্য দিব, এই অনুমান করে দিবেন। এখন যদি এখন আইনের এক জায়গায় বলা আছে এই সহগ পণ্য বেচার 15 দিন আগে দিতে হবে, উৎপাদনকারীরা দিতে পারবে, বলেন ট্রেডিং ব্যবসায়ীর জন্য এটা কি মানা সম্ভব? অনেকে চট্টগ্রাম প্রোডাক্ট থেকে প্রোডাক্ট বেচা দেয় না ভাই। জি স্যার, কন্টিনিউয়ার যা আছে তা অবস্থায় বিক্রি করে দেয় তাহলে স্যার। এখন আমরা যদি এই লজিক ইউজ করি যে অন্তত আমি পণ্য সকালবেলা রিসিভ করলাম, বিকালবেলা সহগ জমা দিয়ে বেচলাম, তাহলে আইনগতভাবে আমি বাঁচবো কিনা? বা জি স্যার। আজকে সহগ জমা দিয়ে কালকে বেচলাম, তাহলে আমি বলতে পারি কিনা জি যে স্যার। স্যার আমি তো পণ্য বেচার আগে সহগ জমা দিচ্ছি। হ্যাঁ, তাহলে অথবা স্যার আমি বিক্রি করলাম যেদিনই, চালান ইস্যু করলাম 2 দিন পরে। চালান হিসেবে, অথবা আপনি সহগ জমা দেওয়ার পরে বেচেন, হ্যাঁ, সহগটা সাবমিট করার পরে বেচেন। এখন এটা এরকম হতে পারে আপনি 30 তারিখে দিয়ে 30 তারিখ বিকালবেলা বেচে দিয়েছেন, সকালবেলা সহগ, তাহলে আইনগতভাবে আপনি বাঁচবেন কিনা বলে যে আমি তো সহগ না না স্যার। দিয়ে বেচি নাই, কি বলে? জি স্যার। এখন আমি কি 15 দিন বসে থাকবো? অনেক সময় ইন্সপেক্টর স্যারই তো বলে যে এই মাসে সবকিছু বেচে ট্রেজারি জমা দিয়ে দেন। জি স্যার। আমি এরকম কেস পাইছি যে পরের মাসের, মনে করেন জানুয়ারি মাসের রিটার্ন জমা দিছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পণ্য রিসিভ হয়েছে ফ্যাক্টরিতে, জানুয়ারি মাসে রিটার্নে বেচা দিছে, এরকম ঘটনা পাইছি আমি। অতি চালাক স্যার। না না, অতি চালাক না, 15 তারিখ রিটার্ন দিছে তো ওইভাবে খেয়াল করে নাই। অ্যাসেসমেন্ট দিয়েছে 28 তারিখে, কিন্তু পণ্য ফ্যাক্টরিতে ঢুকতে ঢুকতে কি 1 তারিখ পার হয়ে গেছে, এরকম হয় না অনেক সময়। লাস্ট জি স্যার। রিটার্নটা 1 তারিখে, এভাবে চিন্তা করেন। আচ্ছা যাক, এখন তাহলে দেখেন এখানে কি বলা আছে, ক্রমিক সংখ্যা, এটা ডিফল্ট আকার। এখন আপনি তাহলে 1 দিতে পারেন না, কারণ আমরা কি একটা আইটেমের জন্য একটা পেজ পূরণ করব। তাহলে আপনি জি কি স্যার। এটা ডিফল্ট আকারে দিয়ে দিলেন 1। এসএস কোড, এটা হলো কি, আপনি যদি পণ্য হয় সেবা, সেবা শখ দিতে পারেন। সেবার যদি শখ দেন তাহলে লিখবেন কি, যদিও সেবা প্রদানকারী শখ দেওয়া লাগে না, রেয়াত দিলে দেওয়া লাগবে সেবার কোড। আর পণ্য হলে কি দিবেন, এসএস কোড। এটা কিন্তু আপনার উৎপাদিত পণ্যের ফিনিশ প্রোডাক্ট এসএস কোড না ভাই। তাহলে জি যেই স্যার। ভাই শীট আমদানি করে সে শীটই বিক্রি করবে না। জি স্যার। তাহলে আমরা কি করলাম দেখেন, বিল অফ এন্ট্রি থেকে এই যে এসএস কোড দেখছেন, এই যে এসএস কোডটা নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে এই বিল অফ এন্ট্রি থেকে এসএস কোড। আমি কি আছি হট রোল, তাহলে হট রোল আমি বিক্রি করব। আমি কিভাবে বিক্রি করব, কেজিতে সর্বনিম্ন একক। এখন আপনি যদি মনে করেন ড্রাম ধরে বিক্রি করতেন তাহলে দিতেন কি ড্রাম, কেউ যদি মনে করেন ডজন ধরে বিক্রি করে, কেউ যদি জুতা পেয়ার হিসেবে মানে জোড়া হিসেবে বিক্রি করে, তাহলে এভাবে দিবেন না, এটা আপনার নেচার অনুযায়ী। এখন দেখেন আমি যাহা কিনি তাহাই বেচি, তাহলে আমি দিব না যে এই হট রোলে আমি বিক্রি করে দিব। আর যদি উৎপাদনকারী হইতেন তাহলে এই হট রোল বানাইতে যা যা লাগে সব দিতেন না ভাই। দেখেন ধরতে পারছেন কিনা? জি স্যার, দেওয়া লাগতো। তাহলে যেই ব্যবসায়ী যাহা কিনবেন তাহাই বেচবেন, তাহলে এইখানে নাম আর এখানে নাম এক হবে কিনা বলে? মনে করেন আপনি যে জিনিস কিনছেন ওই জিনিসই বিক্রি করছেন, তাহলে বলেন আপনার সার্ভিস ছাড়া আদার কি সংযোজন আছে? না 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 স্যার। না। না। তাহলে আমি হটল কিনছি, হটলে বিক্রি করছি, আমি কি করছি দেখেন, এখান থেকে আমি টিএনটি বিলের রেয়াত দিছি, কারণ আমি কি জানি যে আমি কিছু কিছু সার্ভিস রেয়াত পাই। আমার বিদ্যুৎ আমি রেয়াত দিছি, আমার গ্যাস বিল নাই, ইন্স্যুরেন্স পর্চার্জ রেয়াত দিছি, এইভাবে আমি 55 পয়সা রেয়াত পাইছি কিনা বলে? জি স্যার স্যার। ইন্স্যুরেন্সের কোড স্যার, যেটা তো আমদানির ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ভ্যালুর মধ্যে থাকে না স্যার ইন্স্যুরেন্সটা। না না, আমি বলি দেখেন, আমদানি যখন করছেন আপনি এই যে বিল অফ এন্ট্রি না, এই বিল অফ এন্ট্রির সাথে সিএনএফ দেখবেন আপনার একটা ইন্স্যুরেন্সের কাগজ দেয় না, আর একটা পর্চার্জ দিয়ে দেয় না? জি স্যার। তাহলে হ্যাঁ ইন্স্যুরেন্স লাগে। আপনি দেখেন এই ইন্স্যুরেন্স, বোর্ড চার্জ, ব্যাংক চার্জ, এগুলি আপনি যে এলসি করছেন এইভাবে টাকাগুলি দিচ্ছেন না। জি স্যার। এই যে ইন্স্যুরেন্সে যে ভ্যাটের টাকা দিচ্ছেন, আপনি এখন দাবি করতে পারেন না যে আমি ভাই এটা রেয়াত দিব, করতে পারেন কিনা বলেন? জি এটা তো অবশ্যই করা যায়। হ্যাঁ। তারপরে আপনি মনে করেন ব্যাংকে যে এই যে টাকা দিচ্ছেন ব্যাংকে, তাহলে ব্যাংকে আপনার থেকে এই দেখেন তো ব্যাট কাটছে না, দেখেন তো এখানে। ওপেনিং এর জি জন্য স্যার। তো চার্জ কাটে স্যার। তাহলে আপনি এই ব্যাট, এই ব্যাংকের ব্যাংক চার্জের ব্যাটটা, হ্যাঁ
তারপরে দেখেন এই যে ইন্স্যুরেন্সের এই ব্যাটটা, হ্যাঁ, তারপরে পোর্ট এরকম করে করে কিন্তু ভাই দেখবেন যে কনসালটেন্সির ফি কি আসা পড়ে। দেখেন এই যে আপনার এই যে এই ব্যাট, এগুলি কি রেয়াত নেবেন না ভাই? সোজা কথা যেখানে ভ্যাট আছে সব রেয়াত নিতে হবে। না, উপকরণ হইলে, কারণ আমরা যদি বলতে পারি না যারা চিচুরির জন্য এই আমদানি কারক এগুলি উপকরণ না, তাহলে আমি যদি চাই তাহলে এগুলি রেয়াত দিলে আমি কস্টিং করে দেখলাম প্রতি কেজিতে আমার কি 1 পয়সা নিচে আসে। এই দেখেন প্রতি কেজিতে আসে, তাহলে আমি এই প্রতি কেজিতে 50 পয়সা করে রেয়াত দিচ্ছি কিনা বলেন? তাহলে আমার বলেন উপকরণের দাম করতে গেলে সেটা বুঝছেন তো? এই দেখেন বেস ভ্যালু কত, এই দেখেন। আপনারা শোনেন, যেহেতু এখন উদ্দেশ্যে ক্লাস করাবো, আপনারা যদি কেউ শখ করাতে চান আপনাদের শখ পাঠা দিয়ে নাম ঠিকানা মুছা আপনাদের এটা করা দিব না, ঠিক আছে? তাহলে দেখেন বেস ভ্যালু কত, এটা না 2,60,20,000, আর পরিমাণ কত 6,86,000। দেখেন তো 2,00,00,000, দেখেন 2,60,20,000। স্যার বুঝি না কি করলেন স্যার, শহর করতে চাইলে কি করতে হবে যদি স্যার? আপনারা যদি মনে করেন যে আপনাদের কারো এরকম একটা শখ করা লাগবে, তাহলে আমাকে তথ্য পাঠায় দিয়ে দিয়ে আমি করে দেবো না। আচ্ছা ঠিক আছে। ওই আপনার গোপনীয়তার জন্য আপনার নাম ঠিকানা ধীরে ধীরে মুসাদ্দকে মুছে দিয়ে, আর নাহলে আমি মুছে নেব। ফেস কপি দিলে ভালো হবে আর কি, ঠিক আছে? স্যার ডেটোর সহগের কি স্যার নমুনা আছে স্যার? আপনি তো স্যার ডেটোর করাইছেন আমার স্যার। কাছে ওইভাবে না, আপনি দিয়ে আপনি দিলে আপনারা ক্লাস করাই দেবো। আচ্ছা দেখ, আমি চাইছিলাম ওইখানে একটা লেখা ছিল, এটা হলো একটা সাবমিটেড। আর আপনারা একটা এক্সেলের ক্যালকুলেশন দিয়েন স্যার, তাহলে আমরা না গ্রুপে দিব না, যাকে এখানে না, এখানে আর একটা ইয়া ছিল, একটা ফাইল মনে হয় মিসিং আছে দাদা। ওফ, বারবার এক জিনিস বলতেছি। ক্লাস করতে করতে আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন তো টোটাল ভ্যালু লেখা আছে না ভাই? তাহলে পরিমাণ আছে কিনা বলেন? জি স্যার। বলছি টোটাল ভ্যালু কত দেখেন, এই যে 4,78,00,000, আর পরিমাণ কত 5,06,000। তাহলে প্রতি কেজি দাম বাড়াইছে কত বলে 94.63 না? তাহলে এই দেখেন আমি এখানে সব লিখলাম কি 1 কেজি দাম কত 94.63। আচ্ছা এটাতে রেয়াত নেই নাই, তাহলে এখন সারা বলে না এই যে এটার উপরে সংযোজন, তাহলে আমি বলতে পারি না এটা হলো আমার উপকরণ, কি বলেন? যে এটা তো উপকরণ। 94.63 কি আপনার উপকরণ, তাহলে এটার উপরে বলে না যে এত পার্সেন্ট এডিশন করে নিয়ে আসেন। জি স্যার। হ্যাঁ বলেন আপনাদের ওখানে কত পার্সেন্ট বলে? এখন স্যার 50%। আচ্ছা আমরা 34% এডিশনে যাই, ওটা দেখলে আবার অনেক বলবো না, বুঝছেন? তাহলে বলেন এই 94 টাকা 34% কত 32 টাকা 17 পয়সা কিনা বলেন? জি স্যার। তাহলে আপনার এইখানে 32 টাকা 17 পয়সা হইতে হবে কিনা এই যে জায়গায়? জি স্যার। সবাই ধরতে পারছে কিনা বলে কথাটা? জি স্যার। বাকি কিছু বলে না তো? এই বুঝছি স্যার। আচ্ছা এখন দেখেন বাস্তবে আপনার কি 32 টাকা হয়? বাস্তবে এরকম হয় না যে আমাদের কোম্পানির নেচার অনুযায়ী আমরা যে খরচগুলি করি, এই যে আমাদের দেখেন এই যে বেতন খালাস খরচ এইভাবে করতে করতে আমার এডিশন আসলে 5 টাকা হয় না? হ্যাঁ। বাস্তবে কিন্তু এরকম হয়। তাহলে আমাদের এই যে ওনারা বলছে 32 টাকা আমার কি এখানে অ্যাড করতে হবে না? তো এটা হলো সংযোজন। আপনি দেখেন আপনি ওই যে কোম্পানির সাথে অথবা আপনার কোম্পানি হলে কস্টিং করেন না,
যে এই যে র মেটেরিয়ালটা বেচবো, আমার সারা মাসে কত কর্মচারী, মাসে কয় টাকা স্যালারি, তাহলে আমরা এরকম হতে পারি না প্রতি কেজি প্রোডাক্টের জন্য 1 টাকা স্যালারি আসে, হয় না আমার কোনো সময়? জি স্যার। তারপরে এই যে 25 কেজির একটা বস্তা, হ্যাঁ আপনারা ওই যে পোর্টের থেকে আনেন, খালাস মানে ওই কয়টা খরচ হয় দেখেন, এই বস্তাটা যখন আসে জাহাজ থেকে একবার বস্তাটা নামান না, তারপরে বস্তাটা আইন আপনি ফ্যাক্টরিতে ঢুকান না ভাই, আমার ফ্যাক্টরি জি, থেকে স্যার। কি কাস্টমারকে ডেলিভারি দেন, এই 30 স্তরে যদি মনে করেন প্রথমে ধরেন 15 টাকা, দ্বিতীয়বার ধরেন 20 টাকা, এইভাবে ধরে 25 কেজিকে দিয়ে যদি ভাগ দেন, তাহলে প্রতি কেজির জন্য 75 পয়সা আসতে পারে না? পারে স্যার। আমরা কিন্তু বাস্তবে বিয়ে করছি যে মনে করেন আপনি এই যে ইনপুটের সময় 15 টাকা দিচ্ছেন, ইয়ার সময় দিচ্ছেন, ভাগ করলে প্রতি কেজির জন্য 75 পয়সা কি আসছে? খালাস খরচ। সেলস প্রমোশন, আপনি মনে করেন হয়তো বিজ্ঞাপন দেন না, কিন্তু মাঝে মধ্যে কিছু ক্যালেন্ডার ছাপান না রমজান মাসে, অথবা সাইনবোর্ড টাইনবোর্ড টাঙাইছেন ওই যে আপনার নিজাম ট্রেডিং এই, তাহলে এখানে আপনার কি আসছে কিনা বলেন? রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, আপনার অফিসে কি বিদ্যুতের লাইনের কাজ টাজ করা লাগে না মাঝে মাঝে? তাহলে এখানে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্সের জন্য 10 টাকা। এইভাবে কথা, ব্যাংকে যে ইন্টারেস্ট কাটছে, অন্যান্য যে অফিস খরচ দেওয়া লাগে, হ্যাঁ আপনি যে প্রোডাক্ট আনছেন একটা ট্র্যাক ভাড়া দিচ্ছেন না ভাই, ট্র্যাক ভাড়া একটা খরচ দেখেন। তাহলে সিএনএফ এর কমিশন 20 পয়সা, এভাবে করতে করতে দেখেন আসলে আমাদের কস্টিং কত হয়েছে বলেন, এডিশন কত? 5.36 হ্যাঁ, কিন্তু সারা ভাগে করতে হচ্ছে কত? 32.17 পয়সা। তাহলে এই টাকাটা যদি আপনি ইয়ারবিতে না দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মিলবে বলেন? সিএ রিপোর্টের সাথে মিলবে না স্যার। না, সি রিপোর্ট না, ওই উনি তো সব সাইন করবে, তাহলে আপনার ডিফারেন্স কত হলো দেখেন। এই টাকাটা বাস্তবে আপনি মুনাফা হোক আর না হোক আপনাকে বাধ্য হয়ে দেওয়া লাগতেছে কিনা বলেন? জি স্যার। 26.82, এই 26.82 টাকা দিলে দেখেন আপনার কি হবে। দেখেন তো হয়েছে কিনা, 32.17 হয়েছে কিনা? জি স্যার। তাহলে হ্যাঁ, এইভাবে হয়েছে, স্যার। আসলে বাস্তবে আপনার 32 টাকা এডিশন হোক আর না হোক, এই দুইটার যোগফলের উপরে কি আপনি 15% ব্যাট দিয়ে দেখেন, উপকরণ হলো 94 টাকা, এডিশন হলো 32, দুইটার যোগফল কি আপনার পণ্যের মূল্য না? জি স্যার। তাহলে আপনি এইভাবে যোগ করেন, দেখেন পণ্যের মূল্য প্লাস কি এডিশন, তাহলে এই টাকার উপরে আপনাকে 15% ব্যাট দিয়ে ব্যস্ত হবে না? জি স্যার। তাহলে এই টাকা ইন্টু 15%, তাহলে আপনি এডিশন কত, ভ্যাট কত? 19 টাকা। তাহলে আপনার এমআরপি হবে কত? এটা যোগ এটা, দেখেন। তাহলে এইভাবে সবটা রেডি করতে হবে, রেডি করে তারপর আপনাদের কি করতে হবে, যে আমাদের একটা ফরওয়ার্ডিং লেটার দেওয়া লাগে না যদি ম্যানুয়াল জমা দেন, আর অনলাইনে জি, জমা স্যার। দেন, নেক্সট ক্লাসে দেন, অনলাইনটা দেখাই দিব, ঠিক আছে? স্যার একটা খালি কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার একটু যদি এক্সেল ফাইলে যাইতেন স্যার। যাইতেছি, দাঁড়ান। আপনারা এইভাবে করে এই দেখেন এরকম একটা ফরওয়ার্ডিং লেটার, এই যে এরকম সব পিন দিতে হবে, এই যে এরকম একটা ফরওয়ার্ডিং লেটার কি করতে হবে, রেডি করতে হবে যদি ম্যানুয়াল জমা দেন, ঠিক আছে? এই যে এরকম একটা ফরওয়ার্ডিং লেটার রেডি করবেন, করে এখানে কি কোড ফি লাগাবেন, এখানে কোড ফি লাগাবেন, তারপরে সবটা এইভাবে পিন দিয়ে কি করতে হবে, এই যে এরকম পিন দিয়ে সিল সাপোর্ট মারবেন, দেখছেন? পিন দিয়ে সিল সাপোর্ট মেরে তারপরে কি আপনি ওই জমা দিতে হবে। হ্যাঁ বলেন বস। স্যার আমাদেরকে দিবেন স্যার সফটওয়্যারটা স্যার? হ্যাঁ এই যে এখন দিয়ে দিতেছি, ক্লাসে পরে দিয়ে দিতেছি। স্যার স্যার আবেদন কপটা দিয়েন স্যার, আবেদন দিয়েন স্যার। এই যে দাঁড়ান, এই যে আমি এখনই পুরোটা দিয়ে দিতেছি। জি স্যার। হ্যাঁ এখন ওই যে বলেন, এর কোশ্চেন বলে, আজকে মনে হয় টাইম পার হয়ে গেছে। আচ্ছা আপনার জি, স্যার। ক্লাস কি 7:30 ছিল না 8টা ছিল? 8টা স্যার। 8টা ছিল। স্যার তাহলে স্যার রেস্ট নেন আপনি, যেহেতু স্যার আবার আরেক জায়গায় না, জান না, নিতে যাবেন স্যার। ওটা সমস্যা না, আবার সামনের মাসে তো আবার গ্যাপ যেতে পারে, এই জন্য ঝামেলা আছে। এই যে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, এই যে দেখেন, এই যে স্যার আপনি ভিসা ইউএসএ স্যার। কতদিন পাবো? না না না, আমার চাচা আছে, এই যে দেখেন, এই যে চাচা আছে আমেরিকায়, চাচা শ্বশুর।
আচ্ছা আপনারা কোনটা ছিলেন স্যার। কোন গ্রুপ জানি আপনাদের এটা স্যার হুম কিছু আমাদের নায়ে পড়ি স্যার, স্যার আমরা বছর ব্যাপী স্যার। চাকরি বাকরি ছেড়ে দিই। আচ্ছা দেখ এই দেখেন এই যে দিয়ে দিলাম এখনই হ্যাঁ এই দেখেন সব আসছে না হ্যাঁ। এখন তো স্যার আমাদের অনেক লোক লাগবো স্যার, আইসা পড়ি স্যার, চাকরি না, না, বাকরি ছেড়ে দিই। আসবেন কোন দেশে আসবেন বাংলাদেশে আসবেন না কোন দেশে আসবেন স্যার বাংলা আপনার অফিসে স্যার। না না আমার অফিসে অলরেডি 13 জন নিছি আমি এদের নিয়ে ইয়াতে আছি খেলার উপরে আছি স্যার এখন তো বাড়তাছে স্যার। না না রে ভাই বাড়লে হবো না আপনার কাজ দিতে হবো না এই দাঁড়ান এই যাইতেছে দেখেন আমি একটা টাকা দিই দাঁড়ান শুনেন আমি বলি কয়দিন পরে চিনির যাবে স্যার, আস্তে আস্তে আসবে। টাকা দিতেছেন আপনার টাকা দিলে তো আমি নিতে পারতাম আপনারা 2 লাখ 2 লাখ করে দিয়ে দিলে তো আমার 28 কোটি টাকা হিসাব করে দেন না তো আর কি করবো আপনাগুলো লোকে আটকে গেছি দিব স্যার। ওই আপনাদের জন্য আটকে গেছি এই দেখেন সব স্যাম্পল দিতেছে আপনারা গাড়াগাড়ি করেন ওইটা কোশ্চেন রাখলে বললেন স্যার একটা পার্সোনাল কোশ্চেন করবো। হ্যাঁ বলেন তা কিছুদিন আগে দেখলাম আপনার পোস্টে কিছু জমি কিনছেন, এটা ওটাই তো রেজিস্ট্রি ছিল কালকে একটা ও আচ্ছা, এটা প্রজেক্ট কি আপনার স্যার একটু জানা যাবে? না না আমি বলি দুইটা জমি কিনছি দুইটা একটা কিনছি 60% একটা কিনছি 78%। 60% বাড়ি করার ইচ্ছা আর 68% মাছের গির করার ইচ্ছা ও আচ্ছা, আপনার এলাকাতে স্যার? এলাকা না আমার শ্বশুর বাড়ির এলাকা কুমিল্লায় ও আচ্ছা স্যার কুমিল্লা কই স্যার? কুমিল্লা চান্দিনা ও শান্তিনা স্যার, চান্দিনা ওই যে হোসেনপুরে গেছে হোসেনপুর বুঝছি স্যার। আমি বলেন এমনি নর্মাল কোশ্চেন থাকলে বলেন রেগুলার যে কোশ্চেন থাকে স্যার জি সরি ভাই শব্দ ছিল তো ওই জন্য ইয়ে করেছিলাম আপনি তো স্যার অনেক মানে ওই অনেকগুলো কোম্পানি স্যার অ্যাডভাইজার স্যার, এই ক্ষেত্রে স্যার একটা প্রশ্ন হলো এই যে ডলার আপ ডাউন করতেছে স্যার, আমাদের ক্রয় মূল্য বাড়তেছে, এক্ষেত্রে কি স্যার আপনি প্রতিনিয়ত একটা সম্মুখীন হচ্ছেন না? এই যে 7.5% হারে আমার যে ডলার যে বাড়তেছে ক্রয় মূল্য, এক্ষেত্রে স্যার সহগ তো দেয়া লাগতেছে ঘন ঘন, তাই না হ্যাঁ স্যার? আপনি প্রত্যেকবার শখ দিতে হবে আপনি ইয়া করবেন যেমন আজকে শখ দিচ্ছেন কালকে আবার একটা বিল অফ এন্ট্রি আসছে এখন দেখবেন যে ক্রয় মূল্য আগেরটা থেকে 7.5% বাড়ছে কিনা বাড়লেই আবার শখ দেওয়া লাগবে বুঝছি স্যার। এটা হলো আপনার দুর্ভাগ্য আর কি যে জাস্ট অর্থনৈতিক অবস্থার কারণে আপনি একটু কদিন একটু প্রেশার নিতে আসেন কাজ করুন এই আর কি বুঝছেন আর আপনি অনলাইনে জমা দিয়ে দেন বুঝছি স্যার, ঠিক আছে। ঝামেলা করে দেন অনলাইন দিয়ে দেন স্যার জি স্যার অনলাইন জমা দেবো স্যার, একটা ক্লাস নিন স্যার অনলাইনের উপরে। অনলাইনে সহজে। লিস্ট আছে দেখা দিব না যান এটা স্যার দেখার সুবিধা হচ্ছে আমাদের অনলাইনে। আপনি এক কাজ করেন আপনাদের জি, স্যার। মধ্যে কেউ ওই যে কারো যদি বিল অফ এন্ট্রি থাকে আপনারা নিজেরা একটা উৎপাদনের পণ্য বানান যেটা আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস আর ক্লাসে টাইম নিয়ে নাই কাগজে লেখা দেন যে এই জিনিস বানাইতে এই র মেটেরিয়াল লাগে আমরা একটা রিয়েল শপ করি কি বলে সবাই অথবা যেহেতু আমি উইন্ডোজে ক্লাস করাচ্ছি এখন আর সমস্যা নাই আপনারা ওইখান থেকে একজনের সাপোর্ট দিতে পারবেন তথ্য সাপোর্ট বুঝেন নাই মনে করেন ক্লাস চলাকালীন অবস্থায় ওইখান থেকে কেউ বললেন যে আমি প্লাস্টিক বানাবো দানা লাগে এতটুকু ইয়া লাগে এতটুকু এরকম তথ্য দিতে পারবেন কিনা বলেন জি স্যার আমি পারবো স্যার। হ্যাঁ তাহলে আপনি এই তথ্য জোগাড় করে একটা রেডি করেন আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ক্লাস করি কি বলেন সবাই জি স্যার। জি স্যার ঠিক আছে। রিয়েল সব তৈরি করি সামনে আপনারা বাকি যারা আছেন কথা এখন বলা দরকার বাসায় যা চিন্তা করেন 6 দিনের মধ্যে এরকম একটা রেডি করেন যে স্যার জি আমার বিডিএস এর ওই যে 43টা শীট আপনার ওই যে নোট মার্ক করা এটা স্যার দেওয়ার কথা ছিল স্যার, আমি ফোনও দিছিলাম স্যার। 43 ইয়া না বিডিএস এর যে লিস্টটা জি স্যার আমি ফোনও দিছিলাম, এই যে এখন সিফাত ভাই বলছিল যে পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিবে, দাঁড়া না এখন পরে আর কোনো খোঁজ খবর নাই স্যার। আরে ভাই শুনে চোখে না লাগলে মনে না লাগে বুঝেন নাই জি স্যার এই যে দিয়ে দিলাম নেন এই যে বিডিএস এর শীটও দিয়ে দিলাম আর এই কোশ্চেনও দিয়ে দিলাম জান এই নেন নিয়ে আপনারা 28 কোটি টাকা আমার দিয়ে দেন আর কোনো দাবি দেওয়া নাই
স্যার এটা ব্যবস্থা হইব স্যার এই যে মাত্র স্যার শুরু হইতেছে স্যার যেভাবে দশটা আছে স্যার বিডিএস এর হয়ে ডাউনলোড যাইব। করে নেন। হ্যাঁ জি স্যার ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। একজন হচ্ছে 15% দিয়ে প্রোডাক্ট কিনতেছে কিন্তু অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছে প্রোডাক্টটা বিক্রি করতেছে, সে তাহলে 15%টা কিভাবে অ্যাডজাস্ট না করবে? না 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 বুঝি, সে অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছে বেচছে কিনা এটা ছাড়বেন না, তার পণ্য বেচার সময় অব্যাহতি কিনা বলেন। সে ট্রেডিং করে স্যার। ভাই আপনি বুঝেন কি বলেন সবাই, কোম্পানি কি অব্যাহতি আছে? পণ্য অব্যাহতি দিতে পারে সবাই, কি ঠিক না? কোম্পানি রপ্তানিকারক হইতে পারে। এখন আপনি মনে করেন, খেয়াল করেন, আপনি যদি মনে মনে চিন্তা করেন আমার পণ্য কেনার সময় ব্যাট নাই, কিন্তু খেয়াল করেন নাই বেচার সময় ব্যাট আছে কিনা, তাহলে কি ভুল করতেছেন না ভাই? জি স্যার। তাহলে আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনি যার কাছে বেচতেছেন উনি অব্যাহতিপূর্ণ ব্যবসা করতে পারে। মনে করেন উনি ময়দার ব্যবসা করে, তাহলে অব্যাহতি কিনা বলেন। এখন উনি যদি বলে ভাই আমার ময়দার ব্যাট নাই, আপনি আমাকে পলিথিন ব্যাগ দেন, কার্টুন দেন, আপনি ব্যাট নিয়েন না, আমি তো অব্যাহতি, তাহলে হিসাবে ভুল হইতেছে না? কি বলেন? প্যাকিং ম্যাটেরিয়ালের উপর তো ব্যাট আছে না না, আপনার প্যাকিং মেটেরিয়াল সেলস ব্যাট দেওয়া উচিত ছিল কিনা? আর সে হয়তো নতুন মানুষ বুঝে দেয়, আপনি বুঝাইলো ভাই আমি ময়দা বেশি, ময়দা ব্যাট নাই, তার মানে আমার কেনাও ব্যাট নাই, আপনি ব্যাট দিয়ে না জিরো রেটে চালান দেন, তাহলে এটা হবে না? তা তো হবে না স্যার। তাহলে আপনি মাথায় রাখেন আপনি কি জিনিস বেচতেছেন এটা অব্যাহতি কিনা, ঠিক না ভাই? ভাই উত্তর পাইছেন? জি স্যার। জি স্যার। এখন ভাই যদি বলতো আমি ডলারের মাধ্যমে বেচছি, তাহলে আমরা বলতাম না এসির মাধ্যমে বেচলে জিরো, কি বলে রপ্তানিকারকের নিকট? রপ্তানিকারক হ্যাঁ ওইটা আবার ঠিক আছে, কেনার সময় ব্যাট দেখেছি আমি এলসির মাধ্যমে রপ্তানিকারকের কাছে বেশি, এটা জিরো রেট, প্রচুর রপ্তানি, তাহলে ব্যাট জিরো, ঠিক না ভাই? এইভাবে চিন্তা করেন। অথবা ওনার পণ্যটা কোথাও অব্যাহতি এরকম রেফারেন্স আছে, তাহলে ব্যাট জিরো না? তাহলে কোশ্চেন দাঁড়ায় যে কেনার সময় ব্যাট দিল কেন, কি বলেন? বেচার সময় জিরো হলে তো কেনার সময় জিরো হবে, কারণ উনি স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার জি স্যার ওই যে বেসরকারি একটা অ্যাসোসিয়েশন যে করা হলো স্যার, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এইটা প্রতি মাসে যে মিটিং হওয়ার কথা ছিল, এই ব্যাপারে তো আর কিছু এটা আমি ওই যে আমি ঝামেলা কারণে করতে পারি নাই, দেখি এটা নিয়ে নেক্সট উইকে একটা পদক্ষেপ নিব না, ঠিক আছে? মানে আমার জমি রেজিস্ট্রিটা একটু হোক, বললে আমি একটু ফ্রি হই, বুঝলেন নাই? ঠিক আছে, কারণ ওটা তো সময় দিতে হবে, ওটা সময় দিতে পারি নাই, ওই ঝামেলা আবার ইসলামপুরে দোকান নিলাম, মানে এত ব্যস্ত হয়ে গেছে আর নিজেই মাঝে মাঝে টেনশন করার টাইম পাই না। স্যার আপনি ওইটা একটু শেষ করেন স্যার, এই যে অব্যাহতিপ্রাপ্ত কোন প্রতিষ্ঠান যেটার কথা বলতেছিলেন স্যার, একটু যদি আরেকবার একটু বলে দিতেন। শুনেন, অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বলতে কোনো প্রতিষ্ঠান নাই, কি বলেন? অব্যাহতিপ্রাপ্ত পণ্য আছে, অব্যাহতিপ্রাপ্ত কি সেবা আছে। এখন আপনি অব্যাহতিপ্রাপ্ত পণ্য সাপ্লাই দিলে ব্যাট হবে না, অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বলতে কি বুঝাচ্ছেন এটা বুঝান, আমরা আগে ক্লিয়ার হই। আপনি অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বলতে কি বুঝাইছেন বলেন? ভাই উত্তর দেন, আরে বুঝবো না তো। বলছি অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বলতে কি বুঝাইছেন, আমরা বুঝতে হইব তো। অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান না স্যার, মানে ব্যাট দিয়ে কিনা হচ্ছে একটা প্রোডাক্ট ট্রেডিং করার জন্য, একজন ট্রেডার হ্যাঁ ওই পণ্যটা আমদানিকারকের কাছ থেকে সে 15% দিয়ে কিনে আনতেছে, জি জি কিন্তু সে ট্রেডার যার কাছে বিক্রি করতেছে সে ধরেন স্যার ওয়ালটন কিছু কিছু এছাড়া সে যার কাছে বিক্রি করতেছে ধরেন ওয়ালটন গ্রুপ, স্যার ওয়ালটনে কিছু কিছু এছাড়া ধরেন অব্যাহতি আছে না প্রোডাক্ট, ওই প্রোডাক্ট আমি বলি আপনি যে জিনিসটা বেগ বিক্রি করতেছেন এই জিনিসটা কি এছাড়া অব্যাহতি আছে বেচার সময়? এছাড়া ধর অব্যাহতি। আচ্ছা এখন বোঝেন, এছাড়া ধর অব্যাহতি আপনি বলছেন, ওই কোম্পানি কি লিমিটেড কোম্পানি? ওই কোম্পানি কি লিমিটেড কোম্পানি? হ্যাঁ ওটা লিমিটেড কোম্পানি স্যার। আচ্ছা আপনি বোঝেন এছাড়া ধর অব্যাহতি ওই কোম্পানি লিমিটেড কোম্পানি। হ্যাঁ এখন ওই কোম্পানির জন্য আলাদা এছাড়া ভাই দাঁড়ান না, ওই কোম্পানি লিমিটেড কোম্পানি, আপনি তাকে বেচছেন, তাহলে যোগানদারের সঙ্গে আপনি যোগানদার কিনা বলেন? জি স্যার দোকানদার। দাঁড়ান আমরা একটু বুঝি এবং ভাই, প্রশ্ন উত্তর দিয়েন, যোগানদারের সঙ্গে আপনি যোগানদার কিনা বলেন?
আর দোকানদার মনে করেন অভিনয় করেন না, আপনি মনে করেন সেল করেন, এখন আপনি যোগানদারের সঙ্গে যোগানদার কিনা বলেন? এই যোগানদার। এই যে যোগানদারের সংজ্ঞায় দেখেন কি বলছে, না এটা এটা না, বুঝাইতেছে আপনি দেখেন, বিডিএস দেখেন এই যে আরে এক ভুল জিনিসই বারবার আসতেছে। এত ফাইল হয়ে গেছে, আচ্ছা দেখেন এই যে যোগানদারের সংজ্ঞায়, হ্যাঁ খেয়াল করেন, এই যোগানদারের সংজ্ঞায় বলা আছে না, উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত অন্য সকল ব্যক্তি, কি বলে? জি স্যার। যোগানদার বলতে এই 7 ধরনের প্রতিষ্ঠানকে বুঝাইছে। এই যোগানদার কারা? অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত। তারপর কি বলছে? উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যক্তি ব্যতীত অন্য সকল ব্যক্তি। তাহলে বলেন এই এই যে ভদ্রলোক বলতেছে উনি কি যোগানদারের সঙ্গে যোগানদার কিনা? জি স্যার। ভাই উত্তর দেন। জি যোগানদার স্যার। আচ্ছা এখানে কি বলছে? প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যোগানদার সেবা হিসেবে উৎসেকতন করিতে হইবে। তাহলে এছাড়াও দ্বারা অব্যাহতি হলে বিদেশ কাটতে হবে কিনা বলেন? জি স্যার। আচ্ছা 100% 7.5%। এখন দেখেন এই এছাড়াটা আসছে কবে? এই উৎসেকতন এছাড়াটা আসছে কবে? এখন দেখেন এই উৎসেকতন এছাড়াটা 29 জুন 2021 জারি হয়েছে না ভাই? জি স্যার। এরপরে আর কোনো এত জারি হয়নি। আপনি দেখেন যে ওনারা যে এছাড়াও দ্বারা অব্যাহতি বলতেছে, এটা যদি 29 জুন 2021 এর আগে জারি হয়, এই 29 জুনে এই এছাড়াও কার্যকারিতা শেষ হয়ে গেছে না ভাই? জি স্যার। বুঝতে পারছেন ভাই? আপনি একটু দেখেন যে যে এছাড়াও দ্বারা অব্যাহতি বলতেছে এই এছাড়াওটা কি 29 জুন 2021 এর আগে কিনা, ঠিক না? আগে অব্যাহতি ছিল, এই এছাড়াও যেদিন থেকে জারি হয়েছে এটা কার্যকারিতা নষ্ট হয়ে গেছে না? জি স্যার। ঠিক তেমনি ওই যে 18 নম্বর এছাড়াও দ্বারা শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানরা যে অব্যাহতি দাবি করে তাদেরটাও কি ক্যান্সেল হয়ে গেছে না ভাই? জি স্যার। বুঝতে পারছে সবাই? যে এই এসআরওটা যেদিন থেকে জারি হয়েছে ওই দিন থেকে এসআরও দ্বারা অব্যাহতি প্রাপ্ত হলে বিডিএস কাটতে হবে কিনা বলেন? জি স্যার। জি জি স্যার। সবাই ক্লিয়ার? তাহলে এইভাবে বুঝাই দিবেন যে ভাই এই এসআরওটা জারি হচ্ছে 29 জুন 2021, আর আপনারা যে এসআরও দিছেন এই যে ইনডেক্স আছে না, ইনডেক্স, হ্যাঁ ইনডেক্সে দেখাই দাঁড়ান, এই এসআরও এই দিন দিছেন, এরপরে থেকে এই এসআরও গুলি কি ক্যান্সেল হয়ে গেছে, এইভাবে বলবেন। মানে এটা নিয়ে প্রায় প্রতিদিনই একটা করে কি ইয়া করতে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে ইনডেক্সটা। আচ্ছা জাকির স্যারের বই বাই একটু লিখতে হবে, দাঁড়ান। আপনাদের একটা গুড নিউজ আছে, আমি ওই যে অনলাইন বই সফট কপি বাই করতেছি, বুঝছেন? আপনাদের তো রাইটারের বইটা দেওয়া যাবে না, এক সপ্তাহ পর খেয়াল রাখেন। আপনাদের জন্য আইন, ব্যাড, ট্যাক্স, কাস্টমস তিনটাই বাই করতেছি, 3টা বই সফট কপি থাকবে, আপনার মোবাইলে নিয়ে নিয়ে ঘুরতে পারবেন। আলহামদুলিল্লাহ স্যার। কপিরাইটও থাকবে না। আলহামদুলিল্লাহ স্যার। এটা হচ্ছে আমরা নিজেরা টাইপ করে নিজেরা বের করতেছি, এবং প্রতি বছর বছর আপডেট পাবেন যদি আল্লাহ বাঁচায় রাখে। কারণ জি স্যার। কারণ যাতে মনে থাকে যে নিজাম ভাই টাকা দেই না আমি। জি স্যার। জি স্যার। স্যার সবচেয়ে ভালো অ্যাপস বানাই নিলে স্যার। না না অ্যাপ ট্যাপসে ঝামেলা যাব না, ওই আপনার বই দিয়ে দিব, আপনার বই ইয়া করবে শেষ। অ্যাপ ট্যাপে এগুলো আপডেট করে ডাইরেক্ট বই দিয়ে দিব, বই নিয়ে করবেন, পেমেন্ট টেমেন্টের ইয়া নাই, ফ্রি।
আর কাস্টমসে তো স্যার নতুন আইন হয়েছে 2023 সালে। ব্যাট ট্যাক্স কার তিনটা বই সবকে ব্যয় করবো নিয়ত করছি। আচ্ছা দেখেন, এই যে দেখেন ওই এসআরওটা যেদিন জারি হয়েছে দেখেন, খেয়াল করেন, এই যে অনেকে যে বলে হ্যাঁ, এই যে আমি আজকে দেখাই দেই, আপনারা এটা এইভাবে তর্ক করবেন, ওই বেশি দরকার নাই। আপনি বলবেন যে দেখেন এই যে এসআরওর আগে দেখেন এই যে আমদানি পর্যায়ে ব্যবসায়ী, সরি এটা না, এই যে অনেকে যে বলে 18 নাম্বার এসআরও দ্বারা, হ্যাঁ 18 নাম্বার না কত নাম্বার জানি 48, এই যে দেখেন তো 46 নাম্বার 45 নাম্বার এসআরও দ্বারা অব্যাহতি আছে কিনা বলেন। জি স্যার। এটা জারি হয়েছে কবে বলেন, ডেটটা কত? 19 স্যার 19। তাহলে আমরা বলতে পারি না 13/6/2019-এ আপনার অব্যাহতি ছিল, যখন 21 সালে আমাদের এই বিডিএস এর এসআরওটা জারি হইলো তখন থেকে এই এসআরওর কার্যকারিতা নষ্ট হয়ে গেল না ভাই? এভাবে বুঝেন? জি স্যার। এর চেয়ে সুন্দর ব্যাখ্যা আর আছে? 19 সাল থেকে অব্যাহতিটা ছিল, যেদিন থেকে আমাদের কি হয়েছে ওই এসআরওটা জারি হয়েছে, এই অব্যাহতি কি হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। এভাবে বুঝাই দিবেন, শেষ। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। 19 সাল থেকে ছিল, 21 সালে এসআর আসার পরে কি অব্যাহতি ক্যান্সেল হয়ে গেছে। তাহলে কি আজকে শেষ করে দিব? আর কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। স্যার ওই যে একটা কোশ্চেন বলছিলাম স্যার, আপনি আবার অন্য প্রশ্ন করলো তো ওই জন্য ওটা চলে গেল। আবার মনে করে দেন তো। ওই যে এক্সেল এর সাজাইতে বলছিলাম স্যার, ওই যে একটা এক্সেল এর না গেলেও চলবে স্যার, আপনি একটু মুখে বললেও হবে স্যার। প্রশ্নটা হচ্ছে এরকম যে স্যার আমার প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকা ধরেন স্যালারি দেই আমি, আচ্ছা, আর আমি এখন 4.3 আমি ইস্যু করব, তাহলে আমি পণ্য কিনে আনলাম হচ্ছে 60,000 কেজি বা 60 এরকম, আর এর মূল্য ছিল প্রায় 4 কোটি টাকা স্যার। এখন এই ক্ষেত্রে স্যার আমি ওই যে প্রতি মাসের স্যালারি দিয়ে কি ধরেন আমি 5 লাখ টাকা স্যালারি দিই, শুনেন ভাই, কোন মাসে তো এরকম সেল নাও হতে পারে না, আপনি 1 বছরের গড় দিয়ে করেন যে 12 মাসের বেতনের গড় কত, 12 মাসের সেলসের গড় কত, বুঝেন নাই? বেতনের লোকে তো ঈদ বোনাসও থাকে, ঠিক না? আপনি 1 বছরের বেতনের এভারেজ, 1 বছরের সেলসের এভারেজ, এইভাবে করেন। আবার এরকম হইতে পারে না আপনার একটা আইটেমের দাম 1000 টাকা, একটা আইটেমের দাম 5000 টাকা পার কেজি থাকতে পারে কিনা বলেন? জি স্যার। তাহলে আপনি প্রতি 1000 টাকা স্যালারি নিয়ে আসেন, যে 1000 টাকা প্রোডাক্ট নিয়ে স্যালারি কত, কি বলেন? জি স্যার। এরকম হলো যে এক পিস প্রোডাক্টের দাম 5000 টাকা, আবার এক পিস প্রোডাক্টের দাম কত, 1 কেজির দাম, সরি 1 কেজির দাম 500 টাকা, তাহলে বলেন আপনার কেজিতে অনুপাত কি ঠিক থাকবে? তাহলে আপনি এক কাজ করেন, তখন টাকার অঙ্কে নিয়ে আসেন, প্রতি 100 টাকার পণ্যে কত টাকা ব্যাট স্যালারি, কি বলেন? জি স্যার। এবার চিন্তা করেন, বুঝতে পারছেন ভাই? আর এটা কি ইয়ারলি ভাবে করতে হবে? ইয়ারলি করলে ভালো হবে, ইয়ারলি করলে ভালো হবে কি, যে কোন মাসে সেলস কম থাকে, কোন মাসে বেশি থাকে, এভারেজ করলে এটা বিশ্বাসযোগ্যতা এবং কাছাকাছি থাকবে, ঠিক আছে? এখন আপনার কাছে যদি ইয়ারলি তথ্য না থাকে, 3 মাসের তথ্য আছে, আপনি আপাতত করেন এটা দিয়া, পরে চেঞ্জ করে নেবেন 1 বছর পরে, ঠিক আছে? আচ্ছা বলেন, আর কার কি কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন স্যার। বলেন। একটি মাল স্যার আমি ওই যে মূল্য ঘোষণা করলাম, মনে করেন প্রোডাক্টের দাম 100 টাকা, এবং আমি সেল করার সময় লস করি হোক বেচলাম 80 টাকা, এক্ষেত্রে কি করবো আমি? না, আপনি ব্যাটারির পাশে লস করতে পারবেন না। দাদা চিচুলি যে বলছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে রেট কাটা যাবে, আপনি অন্তত কি করবেন, কেনা দামে বেচে দেন। আমি রেট নেবো না, নিই মনে করেন ভাই রেট না নিলেও আপনি কেনা দামের চেয়ে লস দিয়ে বেচলে ব্যাটারি শক পাস করবে না তো। আপনি মনে করেন অব্যাহতি পণ্য ব্যবসা করেন, ধরেন অন্য অব্যাহতি রেট নেবেন না, আপনি ওই কিছু তো অপারেটিং কস্ট আপনার আছে, ঠিক না ভাই? তাহলে তো আপনার কোম্পানি আস্তে আস্তে কি দুর্বল হয়ে যাবে না ব্যবসার জন্য? এভাবে চিন্তা করেন, নাম মাত্র হলে কিছু এডিশন করতে হবে। এখন দেখেন, না আমি বলি, আমার এক ক্লায়েন্ট কি করছে জানেন, সে গভর্নমেন্টের সাথে কাজ করে,
আমরা কি করি, গভর্নমেন্ট কাইন্ডা প্রোডাক্টটা দিয়ে দিই, কারণ সরকারের অনেক প্রতিষ্ঠানে কি আইআরসি খোলা পারমিশন নাই, তারা আমাকে একটা কমিশন দেয়, তখন আমরা কি করছি, কেনা দামে বেচে দিছি। আপনি এইভাবে চিন্তা করেন, যেই টাকায় কিনছেন ওই টাকায় বেচছেন, আপনি কোনো কমিশন পান না। স্যার তাহলে অ্যাডিশনাল যে যোগ করলাম 30% যোগ করলাম 30%, আপনি 100 টাকা কিনে, শুনেন আমি কি বললাম, আমার অনেক কোম্পানি জাতিসংঘের সাথে কাজ করে। আচ্ছা, জাতিসংঘের সাথে কাজ করলে জাতিসংঘ কি তার কাছে পণ্য বেচছে বলেন? না স্যার। জাতিসংঘ বলছে যে তুমি তোমার আইআরসি দিয়ে এই প্রোডাক্টটা স্বাস্থ্য অধিদপ্তর কাইনা দাও, তাহলে এইটার জন্য উনি 4% কি ইয়া পাইছে, এটা কি বলে, কমিশন পাইছে। তাহলে উনি বলেন যেই দামে আছে এই দামে দিছে না? জি স্যার। এখন যখন এনওসি নিতে গেছি, ভ্যাট অফিস বলছে না, আপনি চালান ইস্যু করতে হবে। যে আপনি তাহলে কি করেন, এখন আপনি চালান ইস্যু করতে হলে তাহলে আমার কি এখন মনে করি এডিশন না করলে আমার ধরবে না, তখন আমরা কি করছি, জিরো এডিশন, যে টাকায় কিনছি খাতায় রিসিপ্ট দেখে ওই টাকায় সহগ জমা দিয়ে ওই টাকায় বেচে দিচ্ছি। এইবার চিন্তা করেন। জি স্যার। আর স্যার জাতিসংঘের ক্ষেত্রে তো স্যার ইনপুট পর্যায়ে ডিউটি দিয়ে আসলে তো ফেরত পাবে স্যার। না না না, আপনি বোঝেন, ডিউটি দিয়ে ফেরত দিলে আপনি তো ঝামেলা পড়ে গেলেন গা, কারণ আমি তো এডিশন করি নাই। জি স্যার। আমরা কি করছি, 100 টাকা দিয়ে কিনছি, যে দাম দিয়ে বিক্রি করেছি, 100 টাকা দিয়ে কিনা কয় টাকা রেট দিছি, 15 টাকা। 0 টাকা। না না, 15 টাকা এডিশন করছি কি জিরো, আবার 15 টাকা ব্যাটারি সেল করে দিছি, তাহলে জিরো কিটা বলে? জি স্যার। এখন আপনি যদি 1 টাকা এডিশন করেন বা ওই ইন্সপেক্টর মহোদয় 33% এডিশন করে, তাহলে তো ট্রেজারি দেবে। বাস্তবে তো আমি ট্রেজারি নেই নাই, আমি তো আমার অ্যাকাউন্টস ট্যাক্স ফাইলে, তাহলে তো আবার ট্যাক্স ফাইলে ঝামেলা এসে বলবো না। জি স্যার। টাকার এমন কিন্তু ছোটখাটো না, কোটি কোটি টাকা। জি স্যার। এরকম কমিশনে স্যার অনেকেই বিজনেস করে, দেখলাম স্যার। এটা অনেকে এরকম বাংলাদেশে অনেক সংস্থাকে কি এরকম সার্ভিস মালাইনে দেয়। এই মনে করেন সেনাবাহিনী বা পুলিশ বাহিনী যদি কোনো গাড়ি গুড়ি কিনে, তাহলে ওদেরকে আইআরসি আছে বলে না স্যার। আপনার কোম্পানিকে বললো ভাই আপনারা গাড়ি ব্যবসা করেন, আমাদের 10টা এরকম কি কাভারম্যান বা এরকম আইনা দেন, তাহলে আপনাকে একটা কমিশন দিতে পারে না? আপনি নিজাম মোটর, তাহলে এইভাবে চিন্তা করেন। এরকম কিছু কার্যক্রম হয় কিন্তু মাঝে মাঝে, জাস্ট আপনার কাগজ হয় স্যার। সরকারের স্যার এটা কি ভ্যাট অফিস মানবে কিনা? আবার ভ্যাট অফিস না মানলে কাজ করছে কিভাবে? 3 দিন দৌড়ানো লাগছে, বুঝেন নাই? না মানলে কাজ করছে কিভাবে বলেন? করছে দেখে তো বলতে পারি, কনসালটেন্সি এখন আছে তো। এখন কথা হলো কি 3 দিন কাজ কাম বাদ দিয়ে কি দৌড়ানো লাগছে, বুঝাইতেছে, তাকে মানাইতে হইছে, বাকিটা বুঝে না, অনলাইনে বলা যাবে না। স্যার আমার ক্লায়েন্ট স্যার মাল ইম্পোর্ট করছে স্যার, সহ তার রেট পড়েছে 80 টাকা, সে 6 মাস পরে দাম পড়ে গেল যে মালটার 70 টাকা। এবার কি করবে? না না, কেনার সময় কি 80 টাকা মানে আগে কিনেছিল 80 টাকা দিয়ে, কয়দিন পরে রেট কমে 70 টাকা হইছে। জি 70 টাকা সেল করেছে। অসুবিধা কি? 70 টাকা অনুযায়ী সব জমা দিব। সব তো আগে জমা দিয়েছে স্যার, সব তো জমা দিয়েছে। ইম্পোর্ট করার পর বলছে কি উপকরণের মূল্য 7.5% হ্রাস বৃদ্ধি, যেহেতু আপনার 100 টাকার নিচে 10 টাকায় চেঞ্জ হয়েছে, আপনার শখ দেওয়া লাগবে না ভাই? সবাই কি বলেন? ঠিক আছে জি স্যার। মাহবুব ভাই মনে না? না স্যার, মাহবুব রহমান লিটন স্যার চুয়াডাঙ্গা থেকে। না না, ওই এক ভাই আমার কাছের এক ভাইয়ের সাথে আপনার গলাটা মিলছে, এই জন্য বলতেছি আমার। আচ্ছা যাক, এখন আর কার কি কোশ্চেন আছে? স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমরা যে জুন ক্লোজিং স্যার, এইটা কি স্যার 7 তারিখের মধ্যে কি সমস্ত টাকা পয়সা দিয়ে দিতে হবে নাকি? ব্যাট বিডিএস টোটালটা? সরকারি বিডিএস যেটা। জি স্যার। ওটা ওই নিয়ম অনুযায়ী দিবেন। শুনেন, ওটা তো আইনে বলা আছে কি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দেওয়ার একটা নিয়ম মনে হয় না? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 30 তারিখ এটা 30 তারিখ, এইভাবে ওনা বলা আছে বিধান। হ্যাঁ, বিডিএস টা টিডিএস জানি একটা বলা আছে এইভাবে, ওইভাবে দিয়ে দিন। টিডিএস একটা স্যার বলা আছে, কিন্তু বিডিএস একটা স্যার উল্লেখ করা নেই। তাহলে ওই যে আপনার এই সরকারি যে বিডিএস এর তো বিধানে আছে যে পরবর্তী কর মেয়াদে বলা আছে না মূল্য পরিশোধের, ওই অনুযায়ী দেন। আর অনিবন্ধিত ব্যক্তিরা 15 দিনের মধ্যে দিবেন। জি স্যার। ওই চিন্তা ঠিক আছে, তাহলে 10টা বাজে শেষ করি না, কোশ্চেন না থাকলে? জি স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকেন স্যার। ক্লাস রেগুলার হবে আর কি, ঠিক আছে? যদি এছাড়া কোনো অকারেন্স না ঘটে নরমালি ক্লাস হবে। আচ্ছা স্যার, ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।